দারোয়ানি করছে, সেই ছেলে এখন মাসে $3,000 আর্নিং। আমি সবসময় বলি ভাই, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানের সুখ না। এখন টার্গেটটা কি? দুইটার বেশি নয়, একটা হলো ভালো, একটা স্কিল হতে হবে, আর বাকিগুলোতে এভারেজ নলেজ থাকতে হবে। দুইটা ছেলে আসছে বরিশাল থেকে আমার সাথে দেখা করতে, শুধু দেখো মানে 10 মিনিটের কাজ, বলছে আমরা দেখাইতেছে, বস দেখেন $550, $250, $300, এরকম অজস্র। এই যে বললাম না যে আপনি ফাইবার বা আপওয়ার্কে এই স্কিলগুলো লিখে সার্চ দেন, 98% স্টুডেন্ট হচ্ছে আমরা। এসএসসি তখনও পাশ করে নাই যে $3,000 আর্নিং করে। যে ধরেন রকেট সায়েন্স পড়া, রকেট বানাতে গিয়ে ফকির হওয়া থেকে জুতা বানায় বাটা হওয়া ভালো না? হেনরি ফোর্ডের একটা কথা আছে যে যদি আপনি বলেন আপনি এটা পারবেন, এটাও সঠিক, যদি আপনি বলেন এটা আপনি পারবেন না, এটাও সঠিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ আড্ডার 6th এপিসোডে স্বাগতম। আমি সাদিয়া ইসলাম প্রমি, আপনাদের সাথে আছি হোস্ট হিসেবে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ আড্ডা পডকাস্টে আমরা ঠিক কী নিয়ে আলোচনা করি, স্টার্টিং ফ্রম ক্যারিয়ার অপরচুনিটিস টু লাইফস্টাইল টু ডিফারেন্ট টাইপস অফ বিজনেস ডেভেলপমেন্টস, এসব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। আমাদের বাংলাদেশে ওভারঅল ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি ডিম্যান্ডিং এই মুহূর্তে কি আছে? দ্য অ্যান্সার ইজ ডিজিটাল মার্কেটিং। এবং এই ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন ডিটেলস খুবই ইজিলি আমাদেরকে ব্রেকডাউন করে শিখিয়ে দিয়েছেন এমনই একজন, তাকে নিয়ে কিন্তু আজকে আমরা গেস্ট হিসেবে এনেছি। সবার আগে একটু বলে রাখি, তিনি কিন্তু শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন না, তিনি ডিজিটাল মার্কেটিংয়ের গুরু এবং বস দুইটাই, এবং অ্যাট দ্য সেম টাইম তিনি স্কিল আপারের ফাউন্ডার অ্যান্ড সিইও। প্লিজ ওয়েলকাম শামীম হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বেশ ভালো আছি ভাইয়া। ওভারঅল আপনি তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে আছেন ওভারঅল 1 দশক হয়ে গেল। সো এই এন্টায়ার এক্সপিরিয়েন্সটা ঠিক আমি যদি এক সেন্টেন্সে আমি আপনার কাছ থেকে জানতে চাই, কি বলবেন? এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে তো ধরেন যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আসলে একটু চড়াই উতরাই থাকে আর কি, বাট অবশ্যই। ওভারঅল আমরা ভালোর দিকে যাচ্ছি, এটাই হলো এক্সপিরিয়েন্স। ঠিক বলেছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু দেখছি যে রাইট নাও আমাদের বাংলাদেশে নিউ রেভলিউশন এসেছে, এইরকম একটা টাইমে আপনার দিনকাল ঠিক কেমন কাটছে? হ্যাঁ, বেসিক্যালি তো আমরা ফ্রিল্যান্সিং করি, যদিও ফ্রিল্যান্সিংটাকে আসলে ফ্রিল্যান্সিং এখন না বলে আসলে আমরা বিজনেস হিসেবে নেয়াই ভালো। তো সেই বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তো বিজনেসের পাশাপাশি অ্যাজ এ মেন্টর আমি যেটা করি, যেমন ধরেন যে আগামী 1 বছর 2 বছর পরে কোন স্কিলটা ডিমান্ড হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমি সবসময় রিসার্চ করি। এবং আপনি যদি একটু দেখবেন আমাদের স্কিল আপারে যে স্টুডেন্টগুলো আছে, ধরেন যে আমি আজকে বলছি যে এই জিনিসটা তোমরা স্কিলটা নিয়ে রাখো, আগামী 1-2 বছর পরে এটা নিয়ে অনেক কিছু হবে আর কি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আমরা সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আমি আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে বলেছিলাম। এখন আমার অনেক স্টুডেন্ট আছে, তারা হচ্ছে এই স্কিলটা বেচাই মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে তারা এখন কোটিপতি, মানে $1,00,000 $1.5 আর্নিং করছে, এমন অজস্র প্রমাণ আছে। শুধুমাত্র এই একটা স্কিলেই সে এখন কোটিপতি? ওয়াও, সো দ্যাট ইজ গ্রেট টু সো হিয়ার। এই জিনিসগুলোও আমাকে করতে হয় আর কি, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সিং পাশাপাশি আমাকে এই ধরনের বা কি ট্রেন্ড আসতেছে, কোন স্কিলটা করলে পারে মানে কম্পিটিশন কম বা ইয়া করতে পারবে, এরকম অ্যাজ ওয়েল অ্যাজ দেখবেন যে আমি বেশ কয়েকটা জিনিস মানে গুগল অ্যাডস, এই সার্ভার সাইড ট্র্যাকিং, তারপরে হচ্ছে ফেসবুকের পিক্সেল, গুগল অ্যানালিটিক্স 4, এই সমস্ত স্কিল বাংলাদেশে এত ডিটেলসভাবে প্রথম ইন্ট্রোডিউস করি আমি। এবং আপনি যদি ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি যদি একটু সার্চ দিয়ে দেখবেন, যারা ফেসবুক কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল অ্যাডস এগুলো নিয়ে কাজ করে, 98% স্কেল আপ আর বাংলা স্টুডেন্ট। এটা আমার অবশ্য ভালো লাগে বিষয়। অবশ্যই এটা অনেক বড়ই কিন্তু আমি বলবো নিজের একটা অ্যাচিভমেন্ট। এই যে বাংলাদেশের যে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, এটা নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন যে বাংলাদেশে এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিংয়ের কী অবস্থা? আচ্ছা, আমি তো আসলে লোভে পাপে ইঞ্জিনিয়ার, একটু আমার তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমি যখন আসলে শুরু করি বা আমাকে যখন, এই গল্প হয়তো পরে বলা হবে, মানে যখন আমি আসলে মার্কেটিং সাইডে আসলাম এবং আমি দুইটা, আমার সিও আমাকে ডেকে বললো যে তুমি 2 জন তোমার টিমে নাও আর কি। তো আমার মনে আছে যে 2015 সালের অগাস্টের দিকে আমি মনে হয় বিডি জবসে একটা ইয়া দিই, সেখানে সিভি পড়েছিল 2000 মতো, কিন্তু এই 2টা মানুষকে বেছে নিতে আমার 3 মাস লাগছে আর কি। জাস্ট দুইজনকে বেছে নিতে আমার 3 মাস লাগছে, কারণ তখন আসলে একদম নতুন, কেউ জানে না। এবং তখন দেখবেন যে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম যারা বড় বড় কোম্পানি, এরা হচ্ছে যে মানে ইন্ডিয়ান কোনো এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা নিত আর কি। জি, ওই যে আউটসোর্সিং যেটাকে বলে। আউটসোর্সিং বা বলতে পারেন যে মানে কোম্পানি টু কোম্পানি তারা ইয়া করতো আর কি, যেহেতু বাংলাদেশে স্কিল পিপল ছিল না। হ্যাঁ,
এর পরবর্তীতে এখন যদি এখনকার কথা বলেন তো সেই হিসাবে আপনি বড় বড় কোম্পানির কথা বলেন, স্মল বা মিডিয়াম লেভেল কোম্পানির কথা বলেন, তারা কিন্তু আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরাই এখন এই ইন্ডাস্ট্রিতে সার্ভ করতেছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় যে খুব ভালো গ্রোথ ইজ গোয়িং অন বা অবশ্যই। up। ঠিক যেরকম আপনি বললেন যে ইন্ডিয়া থেকে কিন্তু সেই পার্টিকুলার মানুষেরা তারা বাংলাদেশে এসে জব করে, বাংলাদেশে না, রিমোটলি করতো, রিমোটলি বা করতো। সামটাইমস আসতো আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এখন দেখি বাংলাদেশে বসে আমরা শুধু ইন্ডিয়া না, আমরা অন্যান্য যতগুলো কন্টেইনার আছে সবগুলোতেই কিন্তু আমরা ওয়ার্ক করছি। হ্যাঁ, সো এই থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের যে ওভারঅল ডিজিটাল মার্কেটিং বলুন বা অন্যান্য বেশ কিছু ডিফারেন্ট টেক রিলেটেড যে ইন্ডাস্ট্রিজগুলো, এদের কিন্তু ডিম্যান্ড দিন দিন বেড়েই চলছে এবং গ্রোথটাও কিন্তু সেভাবে হচ্ছে, উইচ ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ভেরি অ্যামেজিং থিং। এর পাশাপাশি একটু বলে রাখি যে আপনি যেহেতু ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা বারবার আনছেন, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি আমি একটা পার্টিকুলার রিপোর্টে দেখেছিলাম যে রাইট নাও এটা নাকি বাংলাদেশে একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। সো $1 বিলিয়ন কথাটা তো আমাদের মানে ভাবাই যায় না। আর এই ছোট ফ্রিল্যান্সার এই শব্দটা আমার মনে হয় না বেশি একটা বছর আগে আমরা বাঙালিরা এতটা পরিচিত হয়েছিলাম। সো এত তাড়াতাড়ি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি সেটা কিভাবে হয়ে গেল? বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি কিন্তু মানে যদি মানে এই ফ্রিল্যান্সিংয়ের যদি বাংলাদেশের $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি বলেন, এটাও কিন্তু খুব কম বলা হয় আর কি। আচ্ছা, এটা যেমন ধরেন যে এখন আমরা হয়তো 25 লাখ ফ্রিল্যান্সার আছে, সেখানে $1 বিলিয়ন হচ্ছে যে আমাদের আসতেছে আর কি। বাট এটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে 25 সাল শেষের দিকে হচ্ছে $5 বিলিয়ন। আচ্ছা। বাট এটা কি খুব বড় অ্যামাউন্ট নাকি? বাংলাদেশে ভাই 4 কোটি বেকার। মানে যদি আনঅফিসিয়ালি বলেন, অফিসিয়ালি হয়তো আর একটু একটু কম আর কি। প্রতি বছর আপনার 25 থেকে 26 লাখ মানুষ গ্র্যাজুয়েশন শেষ করে বের হয়। তো এই মানুষগুলোকে আসলে আপনাকে কি করবেন আপনি? আপনাকে জব দিতে হবে, মানে এদের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর কি, তাই না? যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের এই ফ্রিল্যান্সিংটাকে দিকে যেতে হবে আর কি। তো ফ্রিল্যান্সিংয়ের দিকে যখন আমরা যাব, তখন এই $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি কি খুব বড় ইন্ডাস্ট্রি? এটা তো 20 বিলিয়ন 25 বিলিয়ন ইন্ডাস্ট্রি হওয়া উচিত আগামী হয়তো 2030 সাল বা 28 সালের মধ্যে, আমি মনে করি। আসলে ঠিক বলেছেন। এই যে 2025 সালের মধ্যে আমরা ভেবেছিলাম যে এটা $5 বিলিয়ন হবে, কিন্তু সেই জায়গাটায় হয়তো বা না। আমরা এখনো যেতে পারিনি। সেই জায়গাটা আমরা যেতে পারিনি, এটা চলছে, মানে গ্রোথ কিন্তু হাই। মানে এমন না যে হচ্ছে যে মানে শেষ হয়ে যাচ্ছে বা আমরা পারছি না, তা না। কিন্তু আমরা কিন্তু নতুন নতুন স্কিল বলেন, অ্যাজ ওয়েল অ্যাজ ধরেন আপনি মানে আমরা কিন্তু বসে নাই, আমাদের কিন্তু চলছে। কিন্তু একটা জিনিস তো একদিনে আসলে হয় না, ক্রমে ক্রমে হচ্ছে। ওই যে বললাম না, 2015 সালে আমি 2জন লোক পাই নাই আর কি। তখন ব্যাপারটা কি ছিল, বাট এখন তো আমরা এটা পাচ্ছি, তাই না? তো হয়তো 2030 সালের মধ্যে আমাদের একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারে। আসলেই যে 15 সালেই অ্যাপ্লাই কিন্তু করেছেন আবার 2000 জন। সো এটা থেকেই বোঝা যায় যে আনএমপ্লয়মেন্ট রেটটা কত। কিন্তু 15 সালে যেহেতু আপনি 2 জন লোক খুঁজতে এত বেশি প্রবলেম হচ্ছিল, 24 যেহেতু আমরা এই প্রবলেমটা খানিকটা হলেও সলভ করে ফেলেছি, খানিকটা না, অনেকটাই সলভ হয়েছে। সো অবশ্যই আমরা বলতেই পারি এটা আমাদের জন্য একটা সাকসেস রেট। অবশ্যই। উইথ দ্যাট বিং সেড ভাইয়া, আমি এটাও একটু বলতে চাই যে আপনার একটা ফাউন্ডেশন আছে, সেটা হচ্ছে শামীম ওয়ে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা, এইটা আসলে মানে ফাউন্ডেশন আসলে বলা যায় না, একটা নাম দেওয়ার দরকার, বা এটা খুব রেজিস্টার্ডও না। আচ্ছা, মানে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমরা তো আসলে, আমি তো মানে একদম গ্রামের সেই সাধারণ যে ছেলে মেয়েগুলো পড়ালেখা করে ওদেরকে নিয়েই কাজ করি। জি, পাশাপাশি কিছু মানুষ থাকে না গ্রামে, তারপর যেমন ধরেন আমি এবারও মনে হয় 20 জনকে মনে হয় ফর্ম ফিল আপ করে দিয়েছি এসএসসি, 5 জনকে এসএসসি থেকে যারা ইন্টারমিডিয়েট ভর্তি হলো ভর্তি ফি দিয়েছি। বাট এটা হচ্ছে আমার জাস্ট ব্যক্তিগত পর্যায়ে, মানে আমার আর্নিংয়ের একটা অংশ আমি জাস্ট হচ্ছে যে মানুষকে একটু করি, গিফটই বলতে পারেন আর কি। বা আমি মানুষের মানে একটা জিনিস হলো যে আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা কাউকে চাউল কিনে দিই না, মানে এমন কিছু করে দেওয়ার চেষ্টা করি যাতে সে তার ভবিষ্যতে, মানে এক কথায় বলতে পারেন যে আমরা তাকে আসলে বড়শি কিনে দিই, মাছ কিনে দিই না, যাতে সে মাছ আচ্ছা। মায়েরা খাইতে পারে আর কি, এরকম একটা ব্যাপার আর কি। সো এইটা খুব সাধারণ পর্যায়ে এবং হচ্ছে যে খুব নমিনাল। বাট আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা রেগুলার না, বাট সামটাইমস তারাও কিছুটা হেল্প করে। তো একটা এতিমখানা আছে, যেমন সেটা আমার এলাকায় আর কি, একটা এতিমখানা ছিল, একদম বন্ধ হয়ে গেছিল 2 বছর। আচ্ছা, সেটা আমরা চালু করেছি। এবং মোটামুটি ওখানে আরও অনেকেই ডোনেট করে, অ্যাজ ওয়েল অ্যাজ ধরেন যে মেজর অংশটা হয়তো আমি প্রোভাইড করি বা স্কিল আপার থেকে করি আর কি। এছাড়াও যারা গ্রামের একদম লাস্ট পর্যায়ে আছে, যে মানে লেখাপড়া করতে পারছে না, ফর্ম ফিল আপের টাকা দরকার, বই কেনা দরকার, অথবা ধরেন যে একটা বাজার বা একটা বিশাল বড় একটা মাঠ, যেহেতু আমি গ্রামের মানুষ তো এগুলো বুঝি আর কি, মানে গ্রামের মানুষ ফুল আর কি। টিউবওয়েল বা অনেক মানুষ আছে, এই জিনিসগুলো আমি করি।
তারপরে হচ্ছে যে এবার একটা প্ল্যান আছে গাছ লাগানো। আমার একটা বড় বিগ প্রজেক্ট আছে যে আমরা বই থেকে অনেক দূরে। আচ্ছা। যেমন ধরেন আমি প্রায় আমার টার্গেট হচ্ছে 1,00,000 বই আমি মানুষকে গিফট করব। এর মধ্যে ধরেন যে অলরেডি 3,000 বই অলরেডি আমি মানুষকে গিফট করেছি আর কি। তো এটাও একটা বড় প্ল্যান আর কি, মানে জাস্ট বইমুখী হওয়া আর কি মানুষ। তো এইগুলো হচ্ছে যে আমার এই ইয়া থেকে, মানে এটা জাস্ট ফাউন্ডেশন আসলে বলো না, ফাউন্ডেশন বললে আসলে অনেকভাবে ইয়া হবে বা ইটস নট রেজিস্টার্ড ইয়েট। সো বলতে পারেন যে জাস্ট মানুষের জন্য কিছুটা করা আর কি, নিজের একটা খুব ব্যক্তিগত পর্যায়ে আর কি। বুঝতে পেরেছি বা ভাইয়া। আমি একটা জিনিস বিশ্বাস করি সবসময় যে আমার স্বপ্ন আসলে আমাকে পূরণ করতে হবে। ধরেন আপনাকে আমি বললাম যে আপু আপনি আমার 10,000 টাকা দেন, আমার একটা ফাউন্ডেশন আছে। নো, আমি এর মধ্যে বিশ্বাসী না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার আশেপাশের মানুষগুলোর জন্য যতটুকু করতে পারি এটা আর কি। কিন্তু মানে যেটা হয় আর কি যে ভাই এটা মানে ভাই আপু আপনার 10,000 টাকা দেন আমার, নো আমি এগুলো করি না আর কি। মানে আমার ইয়া থেকে যতটুকু আমি পারি এটা চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই ভাইয়া, না আপনি অনেক ডাউন টু আর্থ, আপনি খুবই হাম্বল ভাবে জিনিসটাকে বলেছেন, এবং আপনি এক্স্যাক্টলি সেইভাবেই কিন্তু তাদেরকে হেল্প করছেন যেটাতে তাদের ফাইনালি কাজে লাগে। যেভাবে আপনি বলেন যে আপনি বড়শিটা দিচ্ছেন, আপনি মাছটা দিচ্ছেন না, বা আমরা ইংলিশে যেভাবে করে আমরা বলি যে হেল্প দেম মেক লেমনেড, নট জাস্ট বাই দেম লেমনেড, যাতে তারা একটা নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারে, বা সেটা যাতে একটা লং লাস্টিং কিছু হয়, মানে লং টার্ম চিন্তা করে। এর পাশাপাশি ভাইয়া আপনি একটা খুবই ইন্টারেস্টিং একটা কথা বললেন, যেটা নিয়ে আমি একটু অ্যাড করতে চাই। মানে একজন টিচার হিসেবে আমি এই পর্যন্ত দেখেছি যে রাইট নাও স্টুডেন্টসরা একটা বই কি, তারা একটা কমপ্লিট মুভিও দেখতে চায় না। মানে তাদের অ্যাটেনশন স্প্যানটা এতই কম হয়ে গিয়েছে যে আমরা যে রিলস দেখতে দেখতে এতই অভ্যস্ত যে একদম ফার্স্ট টু লাস্ট এক বছর যে একটা মুভি দেখবো সেটাই কিন্তু আমাদের এখন সাহস হয় না। আবার জেনারেলি আমি দেখি স্টুডেন্টসদের মধ্যে এরকম। কিন্তু আপনি যেহেতু বই পড়ার কথাটা বলছেন, বা বই পড়ার হয়তো বা আপনার অভ্যাস আছে, বা আপনি চান যে সবাই এটা ওভারঅল এটাতে ইন্টারেস্টেড হন, আপনার কি কোনো বই লেখার ইচ্ছা আছে কি না ইন দ্য ফিউচার? হ্যাঁ, বই লেখার ইচ্ছা ওইভাবে নাই। বাট আমি হচ্ছে ধরেন যে ওই ফেসবুকীয় সভ্যতার মানুষ, তো ফেসবুকে ছোট ছোট ইয়া লিখি আর কি, বা খুব কম কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। বই লেখার এরকম চিন্তা নাই, বাট ইন ফিউচারে হয়তো হতেও পারে। বাট একটু বলে রাখি, আমাকে নিয়ে এই প্রথম আলো যে প্রথম প্রকাশনী আছে, হয়তো এই ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে একটা বই আসতেছে, অন্য একজন লিখবেন আর কি। আচ্ছা, বা আচ্ছা। আমার গল্পই, বা আমি কিভাবে মানে এই পরিবর্তনটা করার চেষ্টা করছি, এইগুলো নিয়েই থাকবে আর কি একটা বই। ওয়াও, তাহলে আমরা অনেক এক্সাইটেড সেই বইটা যাতে রিলিজ হয়ে যায় খুব সুন। আমরা অফকোর্স ইন্টারঅ্যাক্টিভ আড্ডাতেও এই নিয়ে আবার বলবো যখন এটা রিলিজ হয়। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপনি কি রিলস শুট এনে দেখেন নাকি? কি সরি? রিলস শুট এনে মানে শর্টস রিলস হ্যাঁ শুট এনে হ্যাঁ, দেখেন? না অবশ্যই তো দেখি তো। মানে রিলস শুট এনে দেখেন, আমি সিনেমা বুঝি নাই। টেনে দেখেন? ও মানে সিনেমা রিলস আমরা গুলো কি টেনে টেনে দেখি কি না? না 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 না, রিলসটা টেনে দেখার মতন এতটাও কম ধৈর্য আমার হয়ে যায় নাই। আচ্ছা। কিন্তু আমি এটা মিথ্যা কথা বলবো না, কিছু কিছু সিনেমার পার্ট আছে আমি আসলেই টেনে দেখি। আচ্ছা। যেমন ধরেন আমি যদি কোনো একটা লং গান হতে থাকে, যদি আমার একটু বোরিং লাগে তাহলে হয়তো বা একটু টেনে টেনে দেখি, মাঝে মাঝে এরকম হয়। মানে তাই বলে কি মানে 1 মিনিট বা 10 সেকেন্ড 30 সেকেন্ড 15 সেকেন্ড রিলও টেনে দেখেন? এত কম আসলে হয় না। কিন্তু ঠিক আমি আছে। জানি অনেকেই যারা বাট অ্যাকচুয়ালি এটা করে। একটা কথা বলে রাখি, মানুষের অ্যাটেনশন স্প্যান এক সময় ছিল 2012-তে ছিল 12 সেকেন্ড। জি, এটা কমতে কমতে এখন 6 এখন সেকেন্ডে 6 সেকেন্ডসে চলে আসছে। জি। হয়তো আমরা রিলস এর পরবর্তীতে হাফ সেকেন্ড দেখবো। হতেও পারে, দেখা যাক। আমাদের পডকাস্টটা ঠিক কয়জন দেখে এটাও একটা ব্যাপার। যেহেতু আমরা ওভারঅল এটা 1 থেকে 1.5 ঘন্টার একটা পডকাস্ট লং টাইম করতেছি, আপনি যদি এই মুহূর্তে এটা দেখে থাকেন এবং এতটুকু পর্যন্ত যদি শুনে থাকেন, দেন আপনাকে একটা কনগ্রাটস। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনি এখনো পর্যন্ত দেখছেন কিনা। এনিওয়েজ ভাই, আমরা তো যেহেতু আরও অনেক কিছু বলে ফেললাম, আপনি বললেন যে আপনি গ্রামের মানুষ, নিজেকে সেভাবে করে আপনি ধরছেন। সো চলুন ভাই আমরা একটু অতীত থেকে ঘুরে আসি। সো আপনার ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলা আসলে খুব দুষ্টুই ছিলাম আর কি, বলতে পারেন চরম লেভেলে আর কি। ধরে আসলে আমরা তো আসলে মানে একদম গাঁওগ্রাম থেকে উঠে আসা, একদম সেই বিস্তীর্ণ খোলা মাঠ, সবুজ। এমনও হয়েছে যে ঠিক আছে মানে স্কুলের সময় হয়েছে, কিন্তু স্কুলে না, হয়তো কোনো একটা বিলেজে মাছ মারতেছে আর কি, মাছ ধরা যাকে বলে আর কি। অথবা ধরেন ওই যে মার্বেল খেলতাম আগে আমরা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। মানে পূজা হতো আর কি। আমাদের ওই মানে আমি যে জায়গাটা বড় হয়েছে, আমাদের গ্রাম, ওই জায়গাটা আসলে খুব শিল্প সংস্কৃতির দিক থেকে একদম অনেক আগে থেকেই আর কি খুব ভালোই সমৃদ্ধ আর কি। তো মানে একদম পূজা পার্বণ, ঈদ, মানে সব কিছুই আর কি। মানে আমাদের কিন্তু 2টা ধর্মের মানুষই বেশি আর কি, বৌদ্ধ খ্রিস্টান আমাদের দিকে নাই, কিন্তু হিন্দু মুসলিম বা এদের যে অনুষ্ঠানগুলো আমরা সবসময় ওইভাবেই ইয়ে করতাম আর কি। তো দেখা যাচ্ছে যে মার্বেল খেলতেছি, মার্বেল খেলেই যাচ্ছি। অথবা ধরেন যে আরও একটা মজার ঘটনা বলে, ধরেন এসএসসি পাশ করার পরে
বা এসএসসি পরীক্ষা দিয়ে আসার পরে দেখবেন যে পরীক্ষাটা শেষ করার পরে এই 3 মাসটা আসলে কি করবে। তো গ্রামের মানুষ যেটা করে, যেমন আমার ফ্রেন্ড টেন্ডগুলো দেখলাম যে মক্তবে যাচ্ছে, তারা মানে কোরআন শরীফ শিখবে আর কি। আচ্ছা আচ্ছা। আমি কি করলাম, মানে যাই হোক হয় নাই আর কি। আমি হচ্ছে ধরেন যে সকালে ঘুম থেকে উঠে যাই, আমার বাজারে ক্যারাম বোর্ড ছিল, হ্যাঁ। সারা দিন খেলি। খেলতে খেলতে দেখা যাচ্ছে এমন হয়েছে যে আমার তো টাকা নাই, মানে হেরে গেলে আপনাকে 2 টাকা দিতে হতো তখন। আচ্ছা আচ্ছা। এমন হয়েছে আমি আমার শার্ট খুলে দিয়ে দিয়েছি তাকে, আয় হায়। বেল্ট খুলে দিয়ে দিয়েছি তাকে, এবং আমি খেলেই যাচ্ছি। দেখা যাচ্ছে যে রাত 12টার সময় বা 11:30 12টা পর্যন্ত আমার বাবা যাচ্ছে। আমার বাবা আবার আমাকে ডেকে বলতে, এই তুমি টেবিলে মানে ক্যারাম বোর্ডের নিচে আমি বসে পড়তাম, বাবা দেখে ফেললে প্রবলেম লুকায় হবে, আর কি, হ্যাঁ। তুমি বসতেছো কেন, উঠে আসো, এরকম হয়েছে আর কি। এছাড়া ধরেন যে পূর্ণিমা রাত, বাড়ির পাশে আমাদের ক্যানাল, নদী, কালী নদী, এমনও হয়েছে যে ঠিক আছে আমরা বাড়ি থেকে একটা পার্টি নিয়ে 3-4 জন গিয়ে ওই ক্যানালে সারা রাত শুয়ে আছি। আমি বাঁশি বাজাতে পারতাম না, আমার কিছু বন্ধু বান্ধব আছে সারা রাত বাঁশি বাজাচ্ছে, আমরা গান গাচ্ছি এরকম। তারপরে মাছ ধরতে যাচ্ছি। এরপরে আষাঢ় শ্রাবণ মাসে আমাদের যে কালী নদী, এটা আবার ধরেন যে পদ্মার সমান হয়ে যায় আর কি। তো এমন হয়েছে যে আমরা ঠিক আছে আজকে আমরা সবাই মানে চ্যালেঞ্জ আর কি, যে নদীর পার হয়ে ওই পাশে সবার আগে যেতে পারবে, ধরুন 1/2 কিলোমিটার বা প্রায় 1 কিলোমিটার, 1/2 কিলোমিটার প্লাস আর কি। মানে সাঁতার কেটে সাঁতার পুরোটা? কেটে ওই পাশে যে আগে যেতে পারবে তার একটা গিফট আছে, যে কোনো কিছু আর কি। গিফট আসলে কিছুই না। এমনও হয়েছে যে দেখা যাচ্ছে যে মানে সবাই মিলে এরকম 20-25 জন যে লাভ দিছি, যাচ্ছি আরে শেষ আর হয় না, এদিকে লুঙ্গি টুঙ্গি পর্যন্ত খুলে চলে গেছে আর কি। ঠিক আছে, এরকম আসলে আমরা মানে এই যে এই গল্পগুলো আমি আরও অনেকজনের কাছ থেকেই শুনেছি, কিন্তু শুনে কেমন জানি স্বপ্নের মতো মনে হয়। কারণ আমার ছিল মানে ছোটোবেলাটা যেহেতু ওপরাল শহরে আমি বেড়ে উঠেছি, একেবারেই তো এটার থেকে আকাশ পাতাল ডিফারেন্স। কিন্তু আসলে চিন্তা করলে মনে হয় যে আপনি কত সুন্দর একটা মোমেন্ট অ্যাকচুয়ালি কাটিয়েছেন। ছোটোবেলার কোন জিনিসটা সব থেকে বেশি মিস করেন, একটা জিনিস কীভাবে বলতে পারবেন? ছোটবেলায় সব থেকে বেশি মিস করি ওই বন্ধু বান্ধব মিলে যে বিভিন্ন জায়গা ঘুরতে টুরতে যাইতাম, বা সারাদিন আড্ডা, এই মানে যেগুলো থাকে আর কি। মানে ছোটবেলার খুব ইনোসেন্ট একটা ফ্রেন্ডশিপ থাকে না, যেখানে কোনো ইয়া থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, বা একে অপরে শুধু প্রতিযোগিতা এক জায়গা হয়। যদি 2 জনই ভালো, মানে ফ্রেন্ডদের মধ্যে ধরেন 5 জনই ভালো স্টুডেন্ট, প্রতিযোগিতা শুধুমাত্র এখানে যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কিন্তু কখনোই কিন্তু অন্যান্য কোনো ব্যাপারে ইয়া থাকে না, ওই ইনোসেন্ট জিনিসটা আর পায় না। এই এটা যে হয়তো আপনি আর পাওয়া ফার্স্ট যাবে না। সেকেন্ড থার্ডের যে ব্যাপারটা বললেন, যেহেতু আপনি রাইট নাও শেখাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন এবং নিজেও আপনি একটা কোম্পানির ওভারঅল ফাউন্ডার অ্যান্ড সিইও, সো অবশ্যই আমরা জানতে চাই যে একজন ফাউন্ডার অ্যান্ড সিইও সে কি ছোটবেলায় ফার্স্ট হয়তো মানে প্রত্যেকটা ইয়ারে ভাই ফার্স্ট কেউ হয়তো কিনা জানি না, আমি কোনোদিন হই নাই আর কি। ইভেন আমি যখন এসএসসি পাস করি, তো তখন আমাদের তো 2001 সালে গ্রেডিং এর সময় ফার্স্ট গ্রেডিং, তো আমি যাই হোক এই গ্রেড পাইছি আর কি। আমার স্কুলের যে আমরা কি বলি আর কি, মানে সহকারী প্রধান শিক্ষক আর কি, উনি জিজ্ঞেস করছে যে এই অমুক কে যেন, ওর বাড়ি কোথায়। মানে ওনার কাছে অনেকে প্রাইভেট পড়তো, বা আমি ক্লাসে যে খুব একটা থাকতাম বুঝতে এরকম পারলাম। না আর কি। আর আমাদের সময় তো জানেনই মানে ভিসিআর খুব পপুলার, মানে আচ্ছা, হ্যাঁ, ভিসিআর হ্যাঁ। সিডি প্লেয়ার আসলো, এখন তো ওগুলো আমরা দিয়ে সবকিছু গিয়ে এসে আর কি দেখি দেখতেন, আর কি। হ্যাঁ। তো মানে টিফিনের পরে আমার কোনোদিনও ইসে পায় না আর কি। আর পড়ায় আমি মন বসতো না? পড়াই না, মানে টিফিনের পরে পাশেই ভিসিআর হল, যে ধরেন যে ওই বাংলা সিনেমা, এখন থেকে এখনো আমি বাংলা সিনেমাই দেখি আর কি। মানে টিফিনের পরে আমাকে পাওয়া যাবে না। বা বহুবার হয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার স্কুলের দপ্তরি এখনো মনে আছে, রেজা ভাই আমাকে, মানে যে আমাদের যে গেম টিচার ছিল জীবন স্যার, আমি বলছে যে শামীমকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসছে। আসলে এই যে ছোট ছোট জিনিসে যে কত সুখ, আমরা এই জিনিসগুলো এখন ভাবি না। ভাবি যে 5-10 বছর ইচ্ছা মতো খেটেই যাব, যত করার করেই যাব, পড়াশোনা করতেই থাকবো, কিন্তু এর ফাঁকেই যে একটু আনন্দের যে একটু টাইম লাগবে, এই জিনিসগুলোর মধ্যে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টই করতে চাই না। ভাবি যে হয়তো বা 40-50-এর পরে এত পর্যন্ত আমরা খাটবো, তারপরে গিয়ে আনন্দ করব। তারপরে কি আদৌ এখনের আনন্দটা এনজয় করা যাবে? এটার দিকে কিন্তু আমরা একেবারেই খেয়াল রাখি না। এছাড়াও আরো ব্যাপার আছে, ধরেন যে আপনার লাইফে আপনি আপনি ধরেন আপনি স্কিলফুল, তাই না? তো এই আপনার 10% স্কিল আপনার সব কিছুতে কাজে লাগে, আর 90% আপনার কমিউনিকেশন লাগে। তো এই জিনিসগুলো যখন আপনি শিখতে যাবেন, তখনই কিন্তু আপনাকে একটু বাউন্ডেলে হতে হয়। আপনি যদি সারাদিনই ঘরের মধ্যে বসে, হ্যাঁ আপনি বিজ্ঞানী হতে পারেন, সারাদিন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা, এরকম মানুষও দরকার আছে সমাজে, বাট ম্যাক্সিমাম মানুষ তো আর বিজ্ঞানী হচ্ছে না। তখনই কিন্তু আপনাকে আসলে
বাইরে বের হতে হবে আর কি। এই যে ভাই আপনি কমিউনিকেশন স্কিলের কথাটা বললেন যে 90%ই এইটা দরকার। আসলেই তো তাই। আসলেই তাহলে আপনি বলেন এই যে হার্ড স্কিল এবং সফট স্কিল আপনি তাহলে কোন দলের পক্ষে আছেন? না, দুইটারই তো কম্বিনেশন হতে হবে, নাহলে তো আপনি কিছু, যদি আপনার একটা থাকে, ধরেন আপনার কমিউনিকেশন স্কিল আছে, আপনার স্কিল নাই, তা আপনি কি বেঁচে খাবেন? একেবারেই তার আপনি মানে গ্রামে আপনার বাসা থেকে বের হওয়ার পরে জি জি যে মানে মুসির দোকানদার, মানে যে আপনার জুতা স্যান্ডেল ঠিক করে দেয়, ওইখান থেকে শুরু করে আপনি গণভবন বঙ্গভবন পর্যন্ত যান, সবাই কিন্তু স্কিল বেসাই খায়। আসলে তো স্কিলটা থাকলেই কি তা শুধু হচ্ছে? ধরেন আপনি যে বললেন যে ভাই আমার জুতাটা একটু কালি করে দাও, সে আপনার সাথে কথাই কইতেছে না। তাহলে তার মানে কি? তার মানে কমিউনিকেশন, হার্ড স্কিল এবং সফট স্কিলের কম্বিনেশনই যখন হবে, তখনই আপনি একটা কিছু করবেন আর কি। তাই না অবশ্যই। ব্যাপারটা? ভাই একটু যদি আপনি আমরা তো অনেক অতীতে চলে গেলাম, আমরা আর একটু টাইমটা একটু ব্যাক করি। সেটা হচ্ছে এই যে আপনি তো পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে, সো হয়তো বা আপনি এই প্রশ্নটা অনেক জায়গায় পেয়েছেন, আমিও একটু করতে বাধ্য হলাম যে আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন, রাইট নাও আপনি ডিজিটাল মার্কেটার এবং সেই অনুযায়ী আপনি এই স্কিলটাই সবাইকে শেখাচ্ছেন। এই ট্রানজিশনটা কেন হলো, কিভাবে হলো? এটা আসলে ধরেন আমার আসলে ক্যারিয়ার শুরু হয় ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে। বাংলাদেশে এটা টপ লেভেল সফটওয়্যার কোম্পানি রিপ সিস্টেমস। আমি 3 বছর জব করার পরে তো আমি ফেসবুকে একটু লেখালেখি করতাম, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটিং টিম, সেলস টিম, তাদের সাথে বসতাম। তো এমন হতো, বা এই জিনিসগুলো করতাম আর কি। আমার এটা যেটাই হোক একটা ইন্টারেস্ট ছিল আর কি। একদিন আমার সিও ডেকে বলতেছে তুমি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখবা। আমি বলছি যে, আমরা ভাইয়া বলতাম আর কি সিওকে। আমি বলছি ভাই আমি তো আসলে মার্কেটিংয়ের মও জানি না, কি বলেন, মানে আমি কি, হঠাৎ আমার সেন্স আসলো আসলে দায়িত্ব তাকেই দেওয়া হয় যে আসলে দায়িত্ব নিতে পারবে। অবশ্যই। আমি বলছি ঠিক আছে ভাইয়া, আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। এরপরে হচ্ছে যে আমি এই মার্কেটিংয়ের টার্গেটিং নিয়ে এগুলো পড়ালেখা শুরু করলাম, ঘাটাঘাটি করলাম। এক সপ্তাহের মধ্যেই না আপনি না শিখে ফেললেন? না না, 1 সপ্তাহে তো এটা শেখা সম্ভব না। মানে আমি আসলে নিজেকে তৈরি করার চেষ্টা করছিলাম জি। যে আমার এই অফারটা আমি নিব কি নিব না, বা আমি যদি নেই, আর আমার আরেকটা বিশ্বাস ছিল যে দায়িত্ব আসলে তাকেই দেওয়া হয় যে দায়িত্ব নিতে পারে, তাহলে আমাকে আসলে এই চ্যালেঞ্জটা নিতেও হবে। তো 1 সপ্তাহ আমি ঘাটাঘাটি করে মোটামুটি একটা বোঝার চেষ্টা করলাম আর কি। ধরেন লিঙ্কডইন লার্নিং যেটা ইয়া ছিল আর কি, ওইটাতে যত এই মার্কেটিং রিলেটেড যত ইয়া ছিল, মানে রাত নাই দিন নাই পড়েই যাইতেছি, ব্লগ পড়তেছি, মানে ইচ্ছা মতো আর কি। তারপরে হচ্ছে যে আমাদের ওই ইন্ডিয়া থেকে তখন আমাদের মার্কেটিং টিমটা পরিচালিত হতো আর কি ওই কোম্পানির, বাংলাদেশেও কিছু ছিল আর কি, মেইনটা ইন্ডিয়াতে ছিল আর কি। তখন হচ্ছে ওদের সাথে একটু মেশা শুরু করলাম, ওরা কেমনি কী করে কি না করে। এবং আমার ওই কোম্পানিটা এক সময় হচ্ছে যে প্রায় 20-22টা ইভেন্ট করতো, ওয়ার্ল্ড ওয়াইড আইটি ইভেন্ট। ওই আইটি ইভেন্টগুলো কীভাবে ম্যানেজ করে, যখন মানে এইগুলো নিয়ে মোটামুটি ধরেন 1 সপ্তাহ আমার ইয়া। এরপর আমি এসে বললাম যে ভাইয়া ঠিক আছে আমি মানে আপনি ওই টাইমে 1 উইকের মধ্যে প্রপারলি রিসার্চ করে সেই মানে অনুযায়ী আপনি আমার সিদ্ধান্ত কাছে নিয়ে মনে হলো নিয়েছেন। আমার কনফিডেন্ট আসলো। আমি কিন্তু দেখবেন আমার মানে স্টুডেন্টদেরকেও বলি যে ভাই তুমি যে জিনিসটা ইয়া করবা সেই জিনিসটা প্রচুর এক্সপ্লোর করবা, সামনে যা আসে গার্বেজ আসলেও খায় ফেলবা। এর পরবর্তীতে এক সময় তোমার মাইন্ডসেট মানে সাবকনসিয়াস মাইন্ড বলবে না রে এটা আমি পারবো বা আমার ভালো লাগে। তো এইটা করার পরে আমার দেখলাম ভালোই লাগলো। আরেকটা জিনিস আমি মনে করতাম যে ইঞ্জিনিয়ারিং পড়ছি সেটা ঠিক আছে, আমি এটা খুব গর্ব করেও বলি যে আমি লোভে পাপ পাবে ইঞ্জিনিয়ার, এখন মার্কেটার। তো আমি সবসময় একটা জিনিস বলতাম যে আরে, মানে আমার কাছে একটা জিনিস ভালো লাগতো কি রে, আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি ল্যাবে রাতের পর রাত দিনের পর দিন কাটাইছি। আমি সেলস পার্সন বা মার্কেটিং গাইদের কোনো ইয়া করছি না। একজন মার্কেটিং বা আমার হেড অফ সেলস ডাইকে নিয়ে আমার এদিকে মানে পরিচয় করায় আর একটা কোম্পানি সিওর সাথে, আমাদের টেকনিক্যাল গাই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে আসলে দেখবে আরে ভাই এটা কেন, মানে ফ্রন্ট এন্ডে খারা। সবসময় আমার মনে হয় আমার ফ্রন্ট এন্ডে থাকতে হবে, আমি কেন ব্যাক এন্ডে আর কি। মানে ইঞ্জিনিয়ারিং বলেন এরা তো সব ব্যাক এন্ডে। আসলে তা আমার কাছে মনে হয়েছে যে আর আমার তো জন্মগতভাবে আমি তো মার্কেটারে ভাই, আমি জন্মের পর কায়দায় উঠছি না, তার মানে আমি দুনিয়াকে জানান দিচ্ছি না যে ভাই আমি দুনিয়াতে আসছি, এরকম ব্যাপার না। তো আমি জন্ম বাই বর্ন আমি মার্কেটার বা সেলস পার্সন, তো আমি চিন্তা করলাম এটা ইয়া করলেই তো হয়ে যায় আর কি। তো তখন আসলে আমার ছিও বললেন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে সজল ভাইয়া আমরা বলি, ওনার কারণে আসলে মানে আমার এখানে আসার পিছনে ওনার একটা অবদান। আমার ওই দিন যদি জোর করে ধরে নেয় সে ওখানে মনে অবশ্যই হয়তো আমি এখানে আসতাম না আর কি, ওই ইঞ্জিনিয়ারিং থেকে যেতাম বা ডেভেলপমেন্ট এগুলোই করতাম। তো এইভাবে আসলে আমার এখানে আসা আর কি। কিন্তু একটা সার্টেন টাইম পরে দেখলাম যে এটা তো আসলে অনেক বড় ব্যাপার, এটা তো আসলে এইভাবে করা যাবে না। তখন হচ্ছে যে আমি আইবিএতে গিয়ে একটা ডিপ্লোমা করলাম আর কি। মানে ওইটা হচ্ছে যে এমবিএ ছিল না, ডিপ্লোমা করলাম। ডিপ্লোমাতে ওখানে মানে ধরেন বলতোই আর কি, আমার খালেদ মাহমুদ স্যার আইবিএর,
উনি হচ্ছে যে মানে আমাদের 6 মাসের মধ্যে ধরেন যে পুরা এমবিএটা করাই ফেলে এবং ওখানে ইয়ে ছিল যে যার 5 বছরের জব এক্সপিরিয়েন্স আছে তারাই আসলে এই এটা করতে পারবে এই প্রফেশনালদের জন্য প্রফেশনালসদের জন্য। বুঝতে পারলাম। তো তখন ওখানে অনেক বাঘা বাঘা মানে মার্কেটাররা ছিল এবং আমার একটা জিনিস মনে পড়ে খুব ভালো লাগে যে ওইখানে আমরা 57 জন ছিলাম এবং আমার যে টিমটা ছিল আমরা প্রেজেন্টেশন দিয়ে ফার্স্ট হয়েছিলাম আর কি। এবং প্রেজেন্টেশনটা আমি দিয়েছিলাম যেহেতু অ্যাজ এ টিম লিড এবং ওখান থেকে একটা বড় ব্যাপার ছিল আর কি। এরপরে আমি যখন একদিন যে বললাম যে স্যার আমি এক্সিকিউটিভ এমবিএটা করব, তো স্যারের রুম দোতলায় আমরা গেলাম, রুম নামটা ভুলে গেছি 202 বা 222 হবে মনে হয়, যাই হোক আইবিএর এই দোতলায় গিয়ে স্যার আমাকে উঠে এসে বলতে শামিম ভাই আপনার এমবিএ করতে হবে না। মানে এইটার পরে আমার কনফিডেন্স আরো বেড়ে গেল। কেন বললেন এটা স্যার? মানে আমার ধারণা সে হয়তো আমার প্রেজেন্টেশন বা আমরা যখন ইয়েটিয়া করছি বা স্যারের সাথে এখনো আমাদের কমিউনিকেশন আছে, সামহাও সে ফিল করছে আর এমবিএ করে একটা ডিগ্রি পাবা তুমি তো দেখছি তো। এরপরে আমার এমবিএ কিন্তু আমার কিন্তু খুব ইচ্ছে ছিল, আমি স্টেজে খোঁজ নিয়েছি, ব্র্যাক ইউনিভার্সিটি খোঁজ, আমি এক্সিকিউটিভ এমবিএটা করে ফেলবো যেহেতু আমি মার্কেটিং লাইনে। পরে খালেদ মাহমুদ স্যারকে থ্যাঙ্কস, স্যার হয়তো ভিডিওটা দেখতে পারে, আমি স্যারকে দিব। মানে স্যার ওই দিন আমার ওই কথাটা বলেছিলেন আর কি যে শ্যাম ভাই আপনার ইয়া করা লাগবে না আসলে। আপনার ছোট করে একটু বলতে চাই ভাইয়া, এই যে 12th ফেল আমরা মুভিটা দেখি, আর এরকম অনেক অনেক মুভিসগুলোতে আমরা দেখি যে মেইন হিরো, মুভির যে মেইন হিরো সে কিন্তু এই হিরো হয়ে ওঠার পিছনে তাদের কিন্তু অনেক অনেক মানুষের অবদান থাকে। এই যে আপনি কিন্তু একজন স্যারের নাম বললেন, আপনি যে কোম্পানিতে জব করেছেন সেখানে যে আপনাকে ফার্স্ট বললো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই ব্যাপারটা একটু দেখতে, কীভাবে করেই কিন্তু আমি বলবো এখন রাইট নাও আপনি বস। সো অবশ্যই এই সবগুলো পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখি, আমরা আমাদের জীবন থেকে শিখে নেই। এবং এর পাশাপাশি আপনি যে মার্কেটিংয়ের ব্যাপারটা বললেন যে ছোটোবেলা থেকে আপনি যে জন্ম হয়েছেন, আপনি কে পৃথিবীকে জানিয়েছেন যে আমি এই যে আছি, বা নিজের অস্তিত্বটা, এটাই তো একটা মার্কেটিং, রাইট? এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এভরি সিঙ্গেল ডেই হচ্ছে আমরা মার্কেটিংয়ের কাজগুলো করছি। পার্সোনালি আমি একটু বলে রাখি দর্শকদের উদ্দেশ্যেও, আপনারা হয়তো অনেকেই ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সে আমাকে ইংলিশ টিচার বা অন্যান্য ডিফারেন্ট ফিল্ডসে দেখেছেন, বাট অনেস্টলি আমি নিজেও কিন্তু একজন মার্কেটিংয়ের স্টুডেন্ট। বিবিএমবি দুটোই আমি করেছি মার্কেটিংয়ে। যখন আমি আশেপাশের মানুষের কাছ থেকে শুনি যে কোথায় যাচ্ছিস, আমি মার্কেটিং করতে যাচ্ছি, তখন তো অনেক রাগ ওঠে। আপনার কেমন লাগে? মানে যখন কেউ বলে যে ভাই কোথায় যাচ্ছিস মার্কেটিং করতে? হ্যাঁ, মানে মার্কেটিংকে তো এখন অনেকে শপিং এর সাথে তুলনা করে, ভাবে যে মার্কেটিং মানে সেলস। ও আচ্ছা, মানে ওইটা তো আলাদা ব্যাপার আর কি, যে মানে ওইটা হচ্ছে যে আমাদের ধরেন যে ওইটা একটা মানে বলতে হয়ে গেছে আর কি, বা মানে অথবা হয়তো আমরা মিনিংটা জানি না আর কি, মানে শপিং এ যাচ্ছে সে বলে যে আমি মার্কেটিং এ যাচ্ছি, এরকম আর কি। না এইগুলো তো ধরেন যে ওই জানার স্বল্পতা আর কি। অবশ্যই এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে অল্প জানা না জানা থেকে ভয়ঙ্কর। হয় জানো ভাই পুরাটাই জানো, না জানলে জানো না। যেখানে দেখবেন যে আমাদের যে কোর্সগুলো কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো এত ভালো করে কিভাবে, মানে এই যে রিসেন্টলি যে মেয়েটা টপ রেটেড হলো বাংলাদেশের ডিজিটাল মার্কেট ক্যাটাগরিতে, ফার্স্ট কোনো মেয়ে টপ রেটেড হয়েছে আমার স্টুডেন্ট, এটা গর্বের বিষয়। সেগুলো কেন? আমি বলছি ভাই তুমি যেটাই শিখবা সেটা পুরাটা শিখবা, অর্ধেকও নয়, কারণ অর্ধেক প্রেগনেন্ট কোনো মেয়ে হতে পারে, হয় হয়েছে অথবা হয় না। অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তাই, হয় তুমি পুরাটা জানো অথবা জানো, অল্প জানে কোনো লাভ নেই, এই আর ঠিক বলেছেন। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে মানুষ ওই যে যারা স্বল্পতা যে কারণে বলে যাচ্ছে শপিং করতে, বলে ফেলে মার্কেটিং করতে আর কি। ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বা আমরা যে খালি কলসি বাজে বেশি, এই যাবতীয় যে টার্মসগুলোর সাথে আমরা ওই রকমও না আসলে, কারণ তারা না জেনেই আসলে বলে। সেটাই, না জেনেই বলে, বাট আমাদের জানার ইচ্ছাটা থাকতে হবে নাম্বার ওয়ান, মোস্ট ডেফিনেটলি। এর পাশাপাশি ভাই আপনি কিন্তু মাত্র আপনার একজন স্টুডেন্টের কথা একটু ছোট করে বললেন। সো আপনি স্কিল আপারে তো এই পর্যন্ত অনেক স্টুডেন্টস পেয়েছেন। যদি একটু স্টুডেন্টসদের কিছু গল্প শুনতে চাই, কিছু সাকসেস স্টোরি শুনতে চাই, বিকজ ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের এখানে বেশিরভাগই অডিয়েন্স কিন্তু স্টুডেন্ট বেসড। সো এই নিয়ে একটু যদি ডিটেলসে বলতেন। স্টুডেন্টদের সাকসেসটা আসলে অনেককে আমি জানিও না আর কি, মানে তারাও আমাকে দেখেনি, আমিও তাদের দেখিনি, যেহেতু আমাদের আসলে অনলাইন ক্লাসগুলো হয় বা অনলাইনে কোর্সগুলো কেনে। বাট যদি এরকম বলি, মানে ধরেন মানে $1 লাখ $1.5 লাখ আর্ন করছে অনেক স্টুডেন্ট আছে আর কি, বা তাদের স্টোরি মাসে $10,000। যেমন সেদিন একটা ছেলে আজকে সকালে 9টার সময় এখানে আসবো বলে রেডি হচ্ছে, 9টার সময় কিন্তু সাধারণত আমি ঘুম থেকে উঠি না, আপনাদের কেন উঠছি, যাই হোক 9টার সময় ঘুম থেকে উঠে দেখি যে সে হচ্ছে আমার রেকর্ডেড কোর্স করেছে। বলছে বাস কখন আপনাকে জানানো হয়নি, আমার মেসেজ হোয়াটসঅ্যাপে দিচ্ছে যে আমি 2টা গুগল অ্যাডসের অর্ডার পেয়েছি। এরপরে হচ্ছে যে ধরেন মানুষের বাড়িতে কামলাগিরি করে সে ল্যাপটপ কিনেছে, সে এখন মাসে $2-3 হাজার আর্নিং করে।
ইভেন একটা মজার ব্যাপার কি জানেন, যে এমন একটা ছেলে আছে যে ও পড়াশুনো শেষ করে জব গাইড আছে না, হ্যাঁ, হ্যাঁ। যেগুলো পড়ে ব্যাংকে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা চাকরির দিবে, যে গাইড বই। এটা হয় নাই, সে পরে সে গাইড বই বিক্রি করে দিয়ে আমার কোর্স কিনছে। এখন সে মোটামুটি মানে 52K মানে হ্যাঁ। 52,000 অলরেডি আর্ন করে ফেলেছে এই 2-3 বছরে, এবং সে টপ রেটেড অলরেডি, এখন আরও অনেক বেশি কাজ করে আর কি। এছাড়াও ধরেন যে ইংলিশে পড়ে কিন্তু টেকনিক্যাল জিনিস, আমার এই কোর্সগুলো তো টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিটিক্যাল, তাই না? সো ইংলিশে পড়ে, সে এটা করে। এরপরে ধরেন মানে যখন করোনার সময় চাকরি চলে যায়, দারোয়ানি করছে সেই ছেলে, এখন মাসে $3,000 আর্নিং করে। আমার বাসায় আসছে আজকে ওরা, মানে দারোয়ানি করছে। আপনি চিন্তা করেন ব্যাপারটা, গ্রামের, কিন্তু একদম গ্রামের মানুষ। এরকম অজস্র, ওই যে বললাম না যে আপনি ফাইবার বা আপওয়ার্কে এই স্কিলগুলো লিখে সার্চ দেন, 98% স্টুডেন্ট হচ্ছে আমার। এবং এটা ভালো লাগে, এরকম আরও অনেক স্টোরি আছে। মানে এমন স্টুডেন্ট ছিল যে সে মানে করোনার সময় যখন চাকরি চলে গেছে, সে মানে একটা এই মানারাত যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওখানকার রাতে সে দারোয়ানিগিরি করতো। পরে কারণ দেখে ফেলতে পারে কেউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সে মাস্টার্স করেছে, মানে ব্যাপারটা। তারপরে হচ্ছে যে এইগুলো করে, এবং এই কোর্স করে তাও তার আরেকটা আপু তাকে ধার দিয়েছে আর কি। সো এইভাবে করে এখন সে এরকম আর কি। এরকম এই পপির যেটা বলতেছিলাম আর কি, পপিও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতো, করোনার সময় চাকরি চলে যায়, এরপর আস্তে আস্তে নিজেকে, এখন সে টপ রেটেড, এরকম এরকম অজস্র আছে আর কি। এবং আমার একটা জিনিস মনে করে, ওই যে সোহেলের কথা যেটা বলতেছিলাম আর কি, যে এসএসসি তখনও পাশ করে নাই, যে $3,000 আর্নিং করে, ওর বাবার নামে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, বাইরে থেকে যখন টাকাটা আসে তখন মানে ব্যাংক ম্যানেজার বলছে যে তুমি এতটুকু মানুষ, তোমার ন্যাশনালিটি কার্ড হয় নাই, তুমি এটা কিভাবে মানে ইয়া দাও। তখন আমরা মানে কথা বলতে হয়েছে ব্যাংকের ম্যানেজারের সাথে, যে এরকম ব্যাপার আসলে, এই জিনিসগুলো আর কি। তারপরে আছে ধরে ইন্টারমিডিয়েট পাস করেছে, পড়ালেখা করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো পড়ালেখা করা অবস্থায় তারা এটা করেছে। আমার এটা ইচ্ছা ছিল যে, যেমন ধরেন যে আমরা যখন আসলে ছোট, একটা সাইকেল কেনার জন্য বাবার সাথে ধরেন যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ করেছি আর কি, একটা সাইকেল কিনতে হবে গ্রামের তো। তো কিন্তু এখন মানে আমারও এটাই টার্গেট, যে স্টুডেন্ট অবস্থায় যেন এই জিনিসটা করতে পারলে তাদেরকে এই জিনিসটা না হয় আর কি, বা একটা ফ্যামিলিকেও হেল্প করতে পারে, তার পড়াশোনা চালিয়ে যেতে পারে। এবং যখন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে, দেখেন আমরা তাকে বলছি হয়তো ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা খুব মানে চিপ করে ফেলেছে, কিন্তু ফ্রিল্যান্সিং মানে কিন্তু দেখেন আপনি একটা বাইরের একটা কোম্পানিতে রিমোটলি জব করতেছেন কিন্তু, তাই না ব্যাপারটা? একদম। সো এখন থেকে আমি সব সব স্টুডেন্টকে বলি যে ভাই, তুমি যখন মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলবা, তখন সেই দিন থেকেই তুমি এটা নিজেকে গ্লোবাল পিপল হিসেবে চিন্তা করবা আর কি। কারণ গ্লোবাল মানে তোমার চলাফেরা, কথাবার্তা, তোমার সোশ্যাল প্রোফাইল, মানে এমনভাবে তুমি চলো, তুমি এটা অ্যাজ এ গ্লোবাল পিপল আর কি। সো সেই ফিলটা সে এখন থেকেই কিন্তু পাচ্ছে। আমাদের একটা সময় ছিল না যে আমরা জব করার জন্য, আরে পড়ালেখা করছি ঠিক আছে, আইএলটিএস কর, জেআরই কর, দেশের বাইরে চলে যাই, দেশের বাইরে গিয়ে মানে অনেক কিছু হয়ে যাবে। নো, এখানে বসে আপনি ডলারে আর্নিং করতে পারেন। সো এরকম আর কি, এরকম অজস্র স্টুডেন্ট আছে। মানে এখন পর্যন্ত খাতা কলমে 20,000 মানুষকে ট্রেনিং দিয়েছি, খাতা কলমের বাইরেও। মানে যেমন ধরেন যে এই ভিডিওগুলোই কেউ একজন কাউকে, মানে ভিডিওগুলো হ্যাঁ, একজন অবশ্যই কিনেছে, আরও influence এরকম করলো। 50,000 মানুষকে তো এখন পর্যন্ত ট্রেনিং করেছি, এবং অনেক মানুষ কাজ করতেছে, আমি অনেকের কথা জানিও না। সো এরকম অজস্র আছে। আমার সব থেকে বেশি ভালো লাগে যে আমরা যে স্কিলগুলো মানে আমি যে স্কিলগুলো বললাম যে বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম, জি। বা স্কিলগুলো ডিমান্ড অনেক হাই, যে কারণে ছেলেমেয়েরা খুব কম করে। যেমন কালকে 2টা ছেলে আসছে বরিশাল থেকে আমার সাথে দেখা করতে, শুধু দেখা করবে, মানে 10 মিনিটের কাজ বলছে, আমরা দেখাইতেছে, বস দেখেন $550, $250, $300। সবাই যে করবে তা না, বা এই কথাগুলো শুনে আপনারাও যে কালকেই মাঠে নামে পড়বেন বিষয়টা কিন্তু এরকম না আর কি। জেনে বুঝে মাঠে নামতে হবে, এই বিষয়টা আমি পরে কথা বলছি। সো এইরকম আর কি, খুব হয়তো 10 মিনিটে একটা কাজ, 20 মিনিটে একটা কাজ, বা আমার প্রতিদিন যেগুলো ডকুমেন্টেড করা, কপি পেস্ট, যার একটু চিন্তা শক্তি আছে সেইগুলো করে ফেলতেছে। তো সো এইভাবে চিন্তা করলে মানে অজস্র, আমি অনেকের কথা জানিও না আসলে কি বলবো। আসলে আপনি যে স্টোরিজগুলো বলেন এই পর্যন্ত হয়তো বা আমরা 10টা গল্পের মতোই আমরা শুনে ফেললাম, এবং গল্পই কিন্তু মনে হচ্ছে, মানে যে 10 একটা সিম্পল একটা জি, কথা জি, বলি যে please। আমি একবার নেত্রকোনা গেলাম আর কি, হ্যাঁ। আমার এক স্টুডেন্টের বিয়েতে, ওর আচ্ছা। বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না কারণ ছেলে ফ্রিল্যান্সিং করে। আমি বলছি যে আমারে নিয়ে যাও। আহা। পরে যেয়ে বললাম আর কি,
মানে এখন তারা বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সুখে আছে। কত ইন্টারেস্টিং দেখেন, ওদের বাড়িটা হচ্ছে একদম ওই হাওড়ের মধ্যে, মোহনগঞ্জ থানায়। কত ইন্টারেস্টিং, ওর বাবা আমাকে রাতে নিয়ে গেছে হচ্ছে ইসে, মানে নৌকায় করে নিয়ে যাচ্ছে, বাবা তুমি যে মাছটা খাবা সেই মাছটাই ওই ইয়া দিয়ে মারতেছে আর কি, মায়েরা বড়শি তুলে দিয়ে নিয়ে আগে আসতেছে। মারতেছে, আচ্ছা। বড়শি না, ওই যে এক ধরনের টেটা বা থুরকুস বলে হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ, ওই এলাকায় যে আর কি, বর্ষ জানি না, হয়তো বর্ষা বলে। টাইপের, হ্যাঁ জি জি জি, এক এক এলাকা এক এক রকম বলে, ওইটা দিয়ে মারতেছে, বলবো তুমি যেটা খাবা সেটাই মায়েরা খাওয়া, উঠাও, এরকম হ্যাঁ। ইয়া আর কি, খুব ইন্টারেস্টিং। বুঝতে পারলাম যে এখন সেই রকম একটা সম্মান পাচ্ছে। আমরা ছোটবেলায় সবাই এই জিনিসটা শিখে বড় হয়েছি যে বড় হয়ে আমরা ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, তাই না? হয়তো বা আপনিও সেই কারণেই ইঞ্জিনিয়ারিং পড়েছেন। বাট এখন কিন্তু আস্তে আস্তে যত বেশি আমাদের যুগ বদলাচ্ছে, যত বেশি স্টুডেন্টসরাই একদম ছোটবেলা থেকে, মানে ইভেন ক্লাস 2, 3, 4 থেকে আমরা যখন ফোন হাতে নেই, যখন আমরা এই যাবতীয় স্টোরিজ শুনি, যে যেভাবে আপনি বললেন যে 10-15 মিনিটে আমি 250-300 এরকম ডলার যদি আমি আর্ন করতেই পারি, দেন ওয়াই নট, আমি তাহলে এই ফ্রিল্যান্সিং জগতে আমি যাব না কেন? এটা একটু মিসকনসেপশন হতে পারে, বাট একটা সার্টেন টাইম পরে কিন্তু জিনিসটা শেখার পরে, বোঝার পরে, স্কিল হওয়ার পরে, একটু এক্সপিরিয়েন্স হওয়ার পরে, আজকে করে কালকেই না কিন্তু। আসলেই এটা আসলে আমরা শুরুতে কিন্তু আমরা দেখি না, আমরা অনেকেই দেখেছি যে হয়তোবা সে ফ্রিল্যান্সিং হিসেবে এই ধরনের স্টোরিজগুলো শুনলো, শুনে সে নিজে ফাইবারে একটা গিগ আপলোড করলো, সে দেখলো যে এক সপ্তাহের মধ্যে সে কোনো রিচ পাচ্ছে না, শেষ, আমার তাহলে ফ্রিল্যান্সিং হিসেবে আমাদের জগৎটাই শেষ, আমাদের কিছু করার নাই। নিশ্চয়ই এখানে দর্শকদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা হয়তো বা এই ধরনের স্টোরিজগুলো শুনে ইন্সপায়ার্ড হচ্ছেন, মোটিভেশন হচ্ছেন, এবং ওয়ান্স এগেন আপনারা হয়তো বলতে পারেন যে বারবার এইসব স্টোরিজ তো শুনেই আসলাম, কিন্তু আমার টার্নটা কখন হবে? সো ভাই আপনিই বলে দেন যে তাদের টার্নটা কখন হবে। আমি ওই রিসেন্টলি একটা জরিপ করেছি আর কি, আমাদের স্টুডেন্টদের যারা সাকসেস, জি। আমি বলছি আচ্ছা তুমি বলো তো যে তুমি কখন হোপলেস হয়েছিলে মার্কেট প্লেসে? বলছে বস কাজ করছি 2-3 মাস, 6 মাস, 5 মাস, মানে ছেড়েই দিব, হ্যাঁ সেই সময় থেকে আমার টার্নিংটা হয়েছে। ম্যাক্সিমাম মানুষ ওই জায়গাটা পর্যন্ত যায় না। আসলে এটা হলো মেন পয়েন্ট। তার মানে হচ্ছে যে ধরেন, মানে জিনিসটা কি এরকম, মানে কুন ফায়াকুন আর হয়ে গেল, বিষয়টা বললে হয়ে যায় এরকম তো না, না, না। এটা আল্লাহর ক্ষেত্রে সম্ভব। কোনো কিছু মানুষের ক্ষেত্রে যে কোনো সফলতা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু। যেমন দেখেন, আপনার কাছে সিম্পল একটা কথা বলি, আমরা যখন 9-10-এ ভূগোল পড়তাম না, জি বিশাল বড় একটা ম্যাপ আমাদের সামনে দিয়ে দিত না, আমরা বলতাম যে পৃথিবীর সব থেকে ছোট্ট দেশ ভ্যাটিকান সিটিটা খুঁজে বের করো, কত সময় লাগতো? 4-5 জন মিলে কে আগে বের করতে পারে। ধরেন যে আমরা যে ওইখানে এই যে ভ্যাটিকান সিটি আমি পাইছি, ভ্যাটিকান সিটি, এর আনন্দটা কেমন ছিল, আর আপনাকে বললাম এই ভ্যাটিকান সিটি, এই যে ভাই এর আনন্দ কেমন। তার মানে যে কোনো সফলতা বা যে কোনো ইসের কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় আর কি। ওই প্রক্রিয়ার মাঝখানে আমরা ফেল করি, ওই মোটিভেশনটা থাকে না। তো ওই মোটিভেশনটা যখন থাকে তখনই যখন হচ্ছে যে আপনার একাগ্রতা থাকতে হয়, যে এইটা ছাড়া। যেমন রিসেন্টলি নচিকেতার একটা সাক্ষাৎকার দেখলাম, জি নচিকেতা বলছে যে ও যে ধরনের গান গায়, একদম নতুন একটা ট্রেন্ড না গানের জগতে, বা তাকে নিয়ে অনেক ইয়াও হয়েছে ওই সময় আর কি। তো বলতেছে আমি যখন স্টেজে উঠি, মানে বা আমি যখন গান গাই, তখন আমি ধরেই নিই যে এটা ছাড়া আমার আর কোনো ওয়ে নাই, যে কারণে সে নচিকেতা। আপনিও যে কাজটা করবেন সেই কাজটা ধরেই নেবেন যে এইটা ছাড়া আমার কোনো ওয়ে নাই ভাই, হয় এটা করতে হবে, না হলে ভাই আমাকে, মানে আমার লাইফ বলে আর কিছু থাকবে না। সো আপনি যখন ওই জিনিসটা ওইটা নিয়ে করবেন আর কি তখন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি যে স্টার্টিং করতে আমরা দেরি করি আর কি। আমি একটা সবসময় একটা কথা বলেছি, ভাই স্টপ থিঙ্কিং, স্টার্ট সামথিং। তুমি এটা স্টার্ট করো। কলম্বাস যদি আজকে চিন্তা করতো যে আরে আমেরিকা যাবো, যাবো কি যাবো না। এখানে আমেরিকান আদিবাসীরা আছে, আমাকে মাইরা ফেলাইবো, মাঝখানে ঝড় বৃষ্টি উঠবো, মানে জাহাজ ডুবে যাবে, তাহলে কি জীবনে আমেরিকা আবিষ্কার হতো? যদিও আমেরিকা আগে থেকে আবিষ্কার, কলম্বাস না বাট করলে তাও সে যে আমেরিকা গিয়েছে কি এটার আবিষ্কার জন্য হতো? তো- না না এত কিছু চিন্তা করে। এই জন্য ভাই যেটা ভালো লাগে শুরু করে ফেলা আর কি। আসলে দেন কারণ ইয়ে করো। জীবনটা আর কয়দিনের, যদি আমি দেখি যে আমাদের আশেপাশে এত ধরনের ইন্সপায়ারিং স্টোরিজ হচ্ছে, এবং আপনি যেভাবে বললেন যে দারোয়ানের মতো কাজ করে তারপরেও সে টাকা জমিয়ে জমিয়ে বা অন্য কারোর কাছ থেকে কিনে তারপরে সে ফাইনালি করলো, দেন ওয়াই নট মি? আমি এত অপরচুনিটি থাকতেও আমি এই কাজটা কেন করবো না? এবং এখনকার টাইম এমনই হয়ে গিয়েছে, দ্য ওয়ার্ল্ড ইজ ইন আওয়ার হ্যান্ডস, কারণ আমাদের সব ধরনের ইনফরমেশন যাই আমাদের দুই দরকার আঙুলের হয় কেন, ইশারায় হয়ে যায়। সবই আমাদের হয়ে যাচ্ছে। সো ওয়াই নট? এর পাশাপাশি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে কথা বলতেছি, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সাকসেস এবং ফেলিয়ার, এই রেশিওটা কীরকম আপনার কাছে? কি মনে হয় কতজন মানুষ ফাইনালি সাকসেসটা পায়, কতজন মানুষ ফেল হয়? আচ্ছা, ধরেন কতজন সাকসেস হয়, আমি ধরে নিলাম 5% মানুষ সাকসেস হয়। ঠিক আছে। শুধু ফ্রিল্যান্সিং নিয়ে এই কথাটা কেন? আপনার মেডিকেলে পরীক্ষা দেয় কয়জন, আর কয়জন ডাক্তারি ভর্তি হয়?
ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেয় কয়জনই হয়, বিসিএসে পরীক্ষা দেয় কয়জনই হয়, সেনাবাহিনীতে যারা লোক নেয় কয়জন পরীক্ষা দেয় কয়জন হয়। সো এটা শুধু ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে আমরা বলবো কেন, এইটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এইটা যে আপনার পার্সেন্টেজ কিন্তু এটা কম হবে। ভালো জিনিস, রবীন্দ্রনাথের একটা কথা আছে, ভালো যত কম হয় ততই ভালো, কারণ ভালো নিজেই নিজের ভিড়ে মাঝারি হয়ে যায়। সো পৃথিবীর সমস্ত ভালো জিনিস একটু কমই হবে, বাট কারো যদি একাগ্রতা থাকে, প্রবল ইচ্ছাশক্তি থাকে, তাহলে সে সাকসেস হবে, আদারওয়াইজ হবে না। সেদিন আমার একটা স্টুডেন্ট আসছে, ও এখন অনেক মানে মাসে $10,000 আর্নিং করে। ও বলতেছে বস এখন আমি আর পারতেছি না, আমি স্টুডেন্ট নেবো। 200 জনকে ভাই বানিয়েছে, একজনকেও নিতে পারতেছে না। কালকে বলে গেল যে 200 জনকে ভাই বানিয়েছি বস, একজনকেও নিতে পারতেছি না। তার মানে কি, আমাদের ঘাটতিটা কোথায়? সেই জায়গাটা দেখলেই তো হয়, তাই না? আপনি কোথায় যাবেন, আপনি যদি আপনাকে বলা হল আপনি কোথায় যাবেন, যদি এটা আপনি নাই জানেন, তাহলে কিন্তু আপনি যে পথ দিয়ে যাবেন সেটাই আপনার গন্তব্য। বাট আপনি যদি জানেন যে আমি ওইখানে যাব, আমরা ক্রিকেট খেলার সীমানা দিই কেন? তাহলে আপনি কিভাবে বলবেন, ধারাভাষ্যকার কিভাবে বলবেন যে বল চলে গেল সীমানার বাইরে? আপনার সীমানায় নির্ধারণ নেই, আপনি জানেনই না, মাঝখানে পথে আপনি জানেনই যে আপনি ফেইলার হয়েছেন। যে ফেইলার হয়েছে তাকে জিজ্ঞেস করবেন আপনি কি ফেইলার হয়েছেন, ও বলতে পারবে না, কারণ জানেই না। সত্যি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাতে আপনি দেখবেন। এবং এই যে এই জিনিসটা আপনি মাত্র বললেন যে ফ্রিল্যান্সিং জগতেই কেন আমরা শুধুমাত্র বারবার বলি যে কতজন আসলে ফেলিয়ার হয়, কতজন সাকসেসফুল হয়, তার পেছনেও কিন্তু ঠিক আমাদের এর আগের কনভারসেশনটাই, যে আমরা শুরুতেই ভেবে যাই যে আয় হায় ও তো পারলো, আমি হয়তো বা নাও পারতে পারি। ওই যে আমরা মেইন কথাটাই আবার চলে আসি যে আমাদের স্টার্টিংটাই হয় না। আমি রিসেন্টলি একটা স্টাডিজে দেখলাম যে এই যে মোটিভেশন, এই মোটিভেশন জিনিসটা খুবই ক্ষণস্থায়ী। কারণ এইটা ধরেন আপনি এই মুহূর্তে দেখছেন, আপনি 1 ঘন্টা অনেক মোটিভেটেড হলেন, আজকে পর্যন্ত হলেন, রাতে আপনি ঘুমিয়ে গেলেন, সকালে হয়তো বা ভুলে গিয়েছেন। সো মোটিভেশনের থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন, যে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি থাকা, যে জাস্ট নট গিভিং আপ অন সামথিং। রকেট অ্যান্ড এরোপ্লেনের একটা গল্প আছে। আচ্ছা, তো এরোপ্লেন বলতেছে রকেটকে যে ভাই আমরা একই পথে হাঁটি, তুমি এত দ্রুত যাও, আমি কেন যেতে পারি না? তো তখন রকেট এরোপ্লেনকে বলেছিল যে আমার মতো যেদিন পাছায় আগুন লাগবে সেদিন বুঝবি জোরে যাওয়া কাকে বলে। ম্যাক্সিমাম লোকের এটা নাই। হয়তো কথাটা শুনতে একটু ইয়া লাগলো, কিন্তু এর মানে গভীরতা কিন্তু অনেক। জাস্ট ঠিক আছে আরে করছি, অমুক এত টাকা কামাইছে, ঠিক আছে আমিও করব, 2 দিন পরে শেষ, এরকম হয়ে যায়। আসলেও হেনরি ফোর্ডের একটা কথা আছে যে যদি আপনি বলেন আপনি এটা পারবেন, এটাও সঠিক, যদি আপনি বলেন এটা আপনি পারবেন না, এটাও সঠিক। কারণ মানুষের ব্রেনটা ওইভাবে কাজ করে, যখন আপনি বলবেন যে ঠিক আছে এটা তুমি পারবা, হ্যাঁ আমি পারবো, আপনার 50% কাজ ডান। এরপর আপনার ব্রেন আপনাকে ওইভাবেই পরিচালনা করে, তখন ওই কাজের সফলতার দিকে নিয়ে যায়। কিন্তু আমরা ওই যে বললাম না যে শুরুটাই আমাদের হয় না, মানে একটা কিছু নিয়ে শুরু করব তার আগে আঁক পাশ ডানে বামে উত্তর দক্ষিণ ভাইবে একদম শেষ, সে কিভাবে শুরু করবে? এই যে ভাই আপনি শুরুতেই বললেন যে কনফিডেন্স এবং কমিউনিকেশন স্কিলস থাকাটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন স্কিলস নিয়ে যখন আমরা ওভারঅল চিন্তা করি, তখন আমি অধিকাংশ টাইমেই দেখি সবাই শুরুতেই ভাবে যে আমি যদি করি, যদি আমার ভয় লাগে যে মানুষ কি না কি মনে করবে, কি না কীভাবে আমাদেরকে জাজ করবে, মানে ওই যে ভয়টা, কিংবা আমাদের নিজেদের কনফিডেন্সটা নাই, এইটাই। এবং একটা রিসার্চও বলেছে যে আপনি যখন কনফিডেন্টলি কোনো একটা কাজ করেন, আপনার 70% কাজ ডান, 70%, বাকি 30% হচ্ছে আপনার স্কিলসের উপর ডিপেন্ড করে, আপনি এই কাজটায় আরও কত লেগে থাকেন অ্যান্ড সো অন। ভাই আমরা যেহেতু ওভারঅল এত কিছু নিয়ে ডিসকাস করতেছি, মোস্ট ডেফিনেটলি অনেক মোটিভেশনাল কথা বলছি, আমি নিজেও অনেক ইন্সপায়ার্ড হচ্ছি। এর পাশাপাশি যদি একটু ডিজিটাল মার্কেটিংয়ের জগতে ফিরে যাই, যে রাইট নাও 2024-এ আমরা এমনই একটা কিছু পেয়ে গিয়েছি যে আমরা জাস্ট কথা বললাম, সে আমাকে উত্তর দিয়ে দিল, যেমন চ্যাটজিপিটি। এই যে আমরা শুধু চ্যাটজিপিটি যে এতটুকুতে আমাদের সীমাবদ্ধ এমনটা না, এরকম এআই আরও অনেক টেকনোলজি, অনেক টুলস আছে। আমরা রাইট নাও ডিফারেন্ট ক্রিপ্টোকারেন্সি দেখেছি, আমরা একটা টাইমে ভাবতেই পারিনি যে ক্যাশলেস সোসাইটি বলতে কিছু একটা আছে, আমরা ভাবতেই পারিনি যে আমাদের নর্মাল ইউনিভার্স থেকে মেটাভার্স বলতে একটা জিনিস আছে। সো আরও কত কিছু জিনিস কিন্তু অ্যাকচুয়ালি ইনভেন্ট হচ্ছে অন আ ডেইলি বেসিস, ইনভেন্ট ডিসকভার যাই বলি না কেন। আপনার কাছে কি মনে হয় এখন থেকে ইন দ্য ফিউচার ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচারটা কেমন হতে পারে? শুনেন, এটা ডেটা বলে দেয়। ধরেন 15 বছর পরে কি হবে এটা আমি বলবো না, আচ্ছা, কারণ এটা বলা আসলে সম্ভব না। কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা আপনি বলতে পারবেন, ডিজিটাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে তো আপনি বলতে পারবেনই না। 2000 সম্ভবত 28 সাল বা 30 সাল পর্যন্ত একটা ইয়ে আছে যে ডিজিটাল মার্কেটিংয়ের মার্কেট ভ্যালুর একটা ইয়ে আছে। তো এখনও আমরা $650 বিলিয়ন মার্কেট, এবং এটা বেড়েই যাচ্ছে, মানে কার্ভটা কিন্তু এরকম আর কি।
তার মানে 2030 সাল নাগাদ মানে এই ডেটাই বলে দিচ্ছে যে এটা বাড়বে আর কি। তার মানে এই বছরও কত 650 বিলিয়ন ডলার সারা পৃথিবীর স্মল মিডিয়াম বিগ কোম্পানিগুলো তারা খরচ করবে। এই টাকাটা কে খরচ করবে? বিল গেটস কি তার নিজের কোম্পানির জন্য নিজে অ্যাডভার্টাইজিং করবে? সে করবে, সে তো তার বিভিন্ন স্পিচের মাধ্যমে। বাট এই যে বিভিন্ন আমরা যে গুগল অ্যাডস করি, ফেসবুক অ্যাডস করি, বিং অ্যাডস করি, এইগুলো কি সে পরিচালনা করবে? না, আমি আপনি করবো। তো যারা এই বিষয়গুলোতে স্কিল হবে তারা করবে, সিম্পল ব্যাপার আর কি। বাট আপনার 15 বছর দরকার হতো, 3 বছর কামালেই তো অনেক কিছু হয়ে যায় ভাই। আপনি জব করলে এখন কয় টাকা স্যালারি দেবেন? আপনি একটা সিনিয়র ম্যানেজার হলে কত পাই? 80,000 টাকা, 1 লাখ টাকা। আমি লাস্ট 1 লাখ টাকা 2015 সালে আমি 1 লাখ টাকার কাছাকাছি স্যালারি পাইতাম, সিনিয়র ম্যানেজার বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম আর কি। জি। তো এখন থাকলে আমার কত হতো? 1,70,000 টাকা বা 1,50,000 লাখ টাকা বা 2 লাখ টাকা হতো। তো কি হতো? আপনি তো 5 লাখ টাকা মাসে কামাইতে পারেন। তাহলে ওয়াই তো আপনি 3 বছরে কামান ভাই। আর আপনার যৌবন থাকতে তো এই টাকা পয়সাগুলো ইয়া করতে হবে। আপনি ধরেন বুড়া বয়সে যে একটা ফ্ল্যাট কিনবেন, তারপরে আপনি ওই ফ্ল্যাটে তো থাকতে পারবেন না। হসপিটাল টু ফ্ল্যাট তো আসবেন আর যাবেন, ব্যাপারটা এরকম না। সো মানুষের একটা গোল থাকবে। এবং ধরেন আপনি যদি আপনার এই 40 ইয়ার্সের মধ্যে যদি এই জিনিসগুলো না হয়, তাহলে ধরেন ওই একটা রিসার্চ আছে তো, মানুষ যা আর্নিং করে তার 5% সে ভোগ করে আর 95% সে করতে পারে না। বাট তাহলে আমার কী হইলো ভাই? আমি এই পৃথিবীতে আসছি, আমি একটা সুন্দর লাইফ লিড করবো, আমার আশেপাশের মানুষ তাদেরকেও ভালো রাখার চেষ্টা, কারণ একা তো ভালো থাকা যায় না, আশেপাশের মানুষ নিয়ে ভালো থাকতে হয় আর কি। সো তাদেরকে ভালো করবো, তো এটাকে আমি বুড়া বয়সে যে করবো নাকি? আসলে আশির পরে আমি যা ভোগ করব সেটা কি আমি এখন করতে সেটাই তো আর পারবো? কি, সেটা তো আমার দরকারও তো নয় আর কি। আর আপনি এখন যেটা করতে পারবেন সেটা কি আপনি ওই সময় যে করতে পারবেন নাকি? ব্যাপারটা তাই না? এবং আপনাকে এখন থেকে যদি আপনার চিন্তা করতে হয়, দিন শেষে আমরা আইসিইউতে যেতেই হবে, তো 15 লাখ টাকা তো আগেই রেখে দেওয়া লাগতেছে। তো এই 15 লাখ টাকা যদি আপনি 2 মাসে ইনকাম করতে পারেন বা 3 মাসে ইনকাম করতে পারেন, তাহলে কয়জন মানুষ আছে 15 লাখ টাকা সারা বছর ইনকাম করতে পারেন? তো এই জন্য হচ্ছে যে আপনার যে ইয়া করতে হবে, বিষয়টা এরকম না আর কি। কারণ দিন শেষে আমরা যতটা যাই বলি না কেন, টাকা তো অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার জন্য, ডেভেলপমেন্টের জন্য, সুখের জন্য, টাকা সবকিছুর কিছুই জন্য না, important। কিন্তু সবকিছুর অংশ, এটা মাথায় রাখতে হবে। সত্যি ঠিক বলেছেন। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আমরা ওভারঅল আলোচনা করছি এবং আপনিও যেহেতু শেয়ার করলেন যে আপনি ইঞ্জিনিয়ারিং থেকে ফাইনালি কীভাবে এই জগৎটায় এসেছেন, অনেকেই রাইট নাও আছে যারা এই ভিডিওটা দেখছে এবং তারা হয়তো ভাবে যে ওকে, যেহেতু এত ডিম্যান্ড আছে এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে, ফ্রিল্যান্সিং হিসেবেও এত বেশি ডিম্যান্ড আছে, তাহলে আমি আজকে থেকেই শুরু করি। সো যেই দর্শকটা রাইট নাও ভাবতেছে যে আমি আজকে থেকে ডিজিটাল মার্কেটিং শুরু করব, তাকে আপনি কি উপদেশ দিবেন? আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি আজকে থেকে শুরু করবেন, তাহলে আপনি সব থেকে বেশি বড় ভুল করবেন। আপনি যেটা করবেন, যে কোনো একটা বিষয় যদি আপনার এটা ভালো লাগে, আপনার ইউটিউবে আছে, মানে পৃথিবীতে হাজার হাজার কন্টেন্ট আছে, আপনি ইউটিউবে যে দেখতে পারেন, আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্লগ পড়তে পারেন। এরপরে এগুলো 7 দিন করেন, 15 দিন করেন, এরপরে একটা সময় পর আপনার সাবকনসিয়াস মাইন্ড বলে না রে এটা আমি পারবো বা আমার প্যাশনের সাথে যাচ্ছে, এটা আর কি। আপনি একটা সিম্পল জিনিস দেখেন, আমাদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে ধরেন রকেট সায়েন্স পড়া রকেট বানাতে গিয়ে ফকির হওয়া থেকে জুতা বানায় বাটা হওয়া ভালো না? কিন্তু আপনাকে জুতা বানালে কি বলবে? এরকম না ব্যাপারটা। এই বেল হেলিকপ্টার নামে একটা কোম্পানি আছে, আচ্ছা। আপনি ওদের রেভিনিউটা দেখবেন ইয়ারলি, হেলিকপ্টার বানায় কিন্তু। আর আপনি ম্যাকডোনাল্ডসের ইয়া দেখবেন 2 গুণ বেশি। অবশ্যই কিন্তু সে কি বানায়? একটা বার্গার বানায়। হেলিকপ্টার বানানো কঠিন না বার্গার বানানো কঠিন? অবশ্যই হেলিকপ্টার। হেলিকপ্টার বানানো কঠিন না, কিন্তু সে বার্গার বানায় হেলিকপ্টার বানানো থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। হাউ? তার মানে হচ্ছে আপনি কি করছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কীভাবে করছেন এটা ইম্পর্টেন্ট। সো আজকে এই ভিডিও দেখার পরে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করবেন? নো, আপনি আগে দেখবেন যে কোনটা আপনার সাথে যায়। আপনাকে হেলিকপ্টার বানানোর দরকার নেই, আপনাকে ফেসবুক বানায় জাকারবার্গ হওয়ার দরকার নেই, তাই না ব্যাপারটা? অবশ্যই। মানে সবাইকে কি রবীন্দ্রনাথ ঠাকুর হতে হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত গেয়ে কি অনেকে বিখ্যাত হয়েছে না পৃথিবীতে? হয়েছে কিন্তু। রেজনা চৌধুরী বন্যার আমরা চিনি না? হ্যাঁ হ্যাঁ। সে তো আমরা মানে রবীন্দ্রনাথের গান গেয়ে বিখ্যাত, সে কি রবীন্দ্রনাথ হয়েছে? না না। এই জন্য হচ্ছে এটা করবেন না ভাই। যেটা করবেন সেটা হলো দেখবেন এটা আপনার প্যাশন কিনা, এটা আপনার সাথে যায় কিনা, আপনি আদৌ পারবেন কিনা, দেন আপনি ডিসিশন নেবেন যে ডিজিটাল মার্কেটিং করবেন কি না করবেন। লবণ, লবণ কফি বানাতে কখনো লবণ লাগে? না। লবণ কি অসল মাল? অবশ্যই। কখনোই অসল মাল না। কিন্তু এই লবণ খাবার স্যালাইনের প্রধান উপাদান। তাহলে খাবার স্যালাইন কিছুদিন আগে লোকটা মারা গেছে আর কি, আপনারা সবাই জানেন যে খাবার স্যালাইন তৈরি করে। এই খাবার স্যালাইন কতগুলো শিশুর জীবন বাঁচিয়েছে পৃথিবীতে। তার মানে হয়তো আপনি কফিতে লাগছে না লবণ, তার মানে লবণ কিন্তু আসল নয়, সেটাই। সেটা আবার খাবার স্যালাইনের প্রধান উপাদান। তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কোনো সমস্যা নেই, করেন,
কিন্তু ডিজিটাল মার্কেটিং না করলে যে আপনি আরেকটা জিনিস করতে পারবেন না তা কিন্তু না। আবার আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারছেন না, আপনি ডিজিটাল মার্কেটিং করেন। আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারছেন না, আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, বা আরও অনেক স্কিল আছে। যেখানে লাগলে আপনাকে লাগানো যায় সেটা করতে হবে। এই ভিডিও দেখার পরে বা বিভিন্ন স্ক্রিনশট দেখার পরে আসেন না, এটা আমার পরামর্শ। অবশ্যই ভাই, আমি খুব সুন্দর করে বুঝে গেলাম। এখন যদি কেউ এটা ভাবে যে হ্যাঁ আমার কমিউনিকেশন স্কিলস আছে, আমার একটা প্রপার মানে একটা গাইডলাইন অ্যাকচুয়ালি প্রয়োজন, যে আমি অ্যাকচুয়ালি শিখতে চাই, শুধুমাত্র এই ভিডিওর জন্য না হোক, আমি এমনিতেই আমি নিজে দেখে ফেলেছি, এখন আমি শিখতে চাই। সো ইন দ্যাট কেস যদি একটা ক্যারিয়ার গাইডলাইন দিয়ে দিতেন যে কিভাবে ফাইনালি এরকম শামীম হোসেন বসের মতন একজন হওয়ার ক্যারিয়ার গাইডলাইনটা কি? এটা হচ্ছে আরেকটা সেকেন্ড ভুল আর কি। আমরা কারো না কারোর মতো হতে চাই আর কি। আসলে আমরা কারো না কারোর মতো হতে চাই, এটা আপনার এই একটু আগে বললাম না আপনার রবীন্দ্রনাথ হওয়ার দরকার নেই, আপনি হচ্ছে রবীন্দ্রনাথের গান গেয়েও বিখ্যাত হতে পারেন। এখানে একটা গাইডলাইন হলো এরকম যে যেটা প্রথমে হচ্ছে যে আপনি বেছে নেন যে আপনি অ্যাপ ডেভেলপমেন্টের ভিডিও দেখেন, আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিডিও দেখেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের ভিডিও দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু আছে, গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে, সার্ভার সাইড ট্র্যাকিং আছে, সিআরও আছে, লুকার স্টুডিও আছে, ইমেল মার্কেটিং আছে, কন্টেন্টের ব্যাপার আছে, এইগুলো সব দেখেন। দেখার পরে আপনি বেছে নেন যে বাকিগুলোতে আপনি একটা ওভারঅল নলেজ রাখবেন, আর যে কোনো একটা বা দুইটা বিষয়ে আপনি এক্সপার্ট হবেন। আপনি বুকে এরকম থাবা দিয়ে বলবেন আই এম দ্য এক্সপার্ট অফ দ্যাট স্কিল। যখন এটা আপনি বলতে পারবেন তাহলে আপনি হচ্ছে বচন এটা। আর হ্যাঁ, একটা গাইডলাইনের মধ্য দিয়ে গেলে আপনি একটা শর্ট হয়ে যায়। যেমন ধরেন যেমন আমরা একটা বই পড়ে যতটা শিখি, একটা ট্রেনিং করলে কিন্তু আরও 20টা বই এরিয়া শিখি। কেন? কারণ যে আপনাকে ওই ট্রেনিংটা দিচ্ছে সে কিন্তু 20টা বই পড়ে এসেছে। এর মানে এই নয় কিন্তু আপনি বই পড়েন না, মানে বই পড়া বাদ দিয়ে না, কিন্তু বই পড়তে হবে। বাট এরকম হয় আর কি। আর একটা আপনার মধ্যে একটা গাইডলাইন থাকে, আপনার একটা সীমানা থাকে যে আপনি এইখান থেকে শুরু করলেন, এখানে যাবেন। যখন আপনি একাও করতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু একা করলে যেটা হয় আপনাকে অনেক এক্সপ্লোর করতে হচ্ছে, অনেক সময় লাগতেছে, এই আর কি। মানে ট্রেনিংয়ে যে করতে হবে এটাও ব্যাপার না, আবার ট্রেনিং নাও করতে হবে এরকম ব্যাপার না। ব্যাপারটা হলো যে আপনি যেটা ভালো বোঝেন। একটা ট্রেনিং বা ইসের মধ্যে হলো একটা গাইডলাইনের মধ্য দিয়ে যাওয়া হয়, এখান থেকে শুরু করলাম, এখান থেকে শেষ করলাম আর কি। আরেকটা জিনিস, যারা আমরা বিডি জবসে চাকরি জীবনে করছি, দেখবেন যে অ্যাপ্লিকেশনটা করার সময় আমাদের হচ্ছে যে ধরেন যে আজকে মাসের 1 তারিখ, লাস্ট ডেট, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। আপনি দেখবেন ওই সর্বশেষ ওই 30 তারিখে যেই অ্যাপ্লিকেশনটা করেন। তো যখন আপনার উপর এটা থাকে, যদি আমরা সেলফ মোটিভেটেড না হই আর কি, তখন যেটা হয় আর ঠিক আছে করবো না, ঠিক আছে করবো না। কিন্তু ট্রেনিংয়ের একটা সময় থাকে, একটা টাইম ফ্রেম থাকে, কারণ যে কোনো স্মার্ট গোলের একটা টাইম ফ্রেম থাকে না, যে এখান থেকে শুরু হলো এখানে, এবং আপনি না চলতে চাইলেও আপনাকে কেউ না কেউ চালাচ্ছে, এই গাইডলাইনটা হয় আর কি। দ্যাটস ইট। মনে হয় যে আজকে না থাক, সমস্যা নাই, আরেকটা দিন করব। এর পাশাপাশি ভাই আপনি কিন্তু আরেকটা জিনিস মেনশন করলেন, যে বইয়ের ব্যাপারটা। একটা বই থেকে আমরা যা শিখবো, মোস্ট ডেফিনেটলি 20টা বই থেকে আরও বেশি শিখবো। প্র্যাকটিক্যাল নলেজ থাকলে আমরা এর থেকেও বেশি শিখবো। একটু যদি আমরা আমাদের শিক্ষার যে জগৎটা আছে সেটাতে যদি একটু চলে আসি, যেহেতু আপনি নিজেও একজন ইনস্ট্রাক্টর, এইখান থেকে একটু বলে দিতে চাই। আমি নিজেও আমার ইউনিভার্সিটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি, এবং রাইট নাও যারা দেখেছি আমরা অনেকে ডিজিটাল মার্কেটিং কোর্স বলতে অনলাইনটা না, আমরা জাস্ট স্কুল বলবো না, আমরা ওভারঅল কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা এই জিনিসগুলো শিখেছি। সেখান থেকে যা আমি নলেজ গেইন করেছি, মোস্ট ডেফিনেটলি যখন নিজে কাজ করতে যাই দেখি যে ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট। আমাদের তো এখন আর ডিজিটাল মার্কেটিংয়ের যে কী বিষয় আছে সেগুলোর ডেফিনেশন মুখস্থ করতে হচ্ছে না, সেগুলোর পার্টস মুখস্থ করতে হচ্ছে না। নাও অ্যাকচুয়ালি যে জিনিসগুলো লাগবে সেগুলো যেহেতু আমি জবে এসে শিখছি, তখন তো ব্যাপারটা কেমন জানি অন দ্য জব ট্রেনিংয়ের মতন হয়ে গেল। আপনি যদি এই যে আমাদের নতুন যে বাংলাদেশ রিফরমেশন হলো, এই পার্টিকুলার সেক্টরটাতে যদি আমরা শিক্ষাক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করতে চাই, বা ইউনিভার্সিটিজরা যারা মার্কেটিং শেখাচ্ছে তাদেরকে যদি আপনি এরকম কিছু পরামর্শ দেন যে ডিজিটাল মার্কেটিংয়ের কী কী জিনিস অ্যাকচুয়ালি শেখানো উচিত একজনকে, যাতে সে 4 বা 5 বছর পরে বিবিএ এমবিএর পরে বা যাই করুক না কেন, সে নিজেকে বলতে পারে যে ইয়েস আই এম কনফিডেন্ট যে আমি এখন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবো। এখানে একটা কথা বলে রাখি আসলে, মানে যেমন ধরেন আমি আমার কথা বলি, এখন পর্যন্ত আমি কোনো সার্টিফিকেট তুলিনি, এবং আমি 2টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি, 3টা লোকাল কোম্পানিতে জব করেছি, কোথাও আমার সার্টিফিকেট দিতে হয়, আমি তুলতেও যাইনি। এবং আমি ডিরেক্ট বলি, আমার জীবনে 2টা টিচার, প্রাইমারি স্কুলের একজন টিচার হরশিদ স্যার, আর একজন হচ্ছে যে আসাদ ভাই, ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম। এই 2জন শিক্ষক বাদে, আর আমার কলেজের ফিজিক্স ম্যাডাম রোজ ম্যাডাম, এই 3জন শিক্ষক বাদে
আমি তাদের কাছ থেকে কি শিখেছি, কেন শিখেছি, আমি কিছুই জানি না। হয়তো আমার স্যাররা যদি এটা দেখে হয়তো খারাপ ইয়া করতে হয়, আসলেই তাই। ভার্সিটিতে আমি যা শিখছি, যার সময় যদিও আমার সার্টিফিকেট দেয়া লাগে নাই কোনো জায়গা, এখনও দেয়া লাগে নাই, আমি তুলিও নাই, কনভোকেশন হয়েছে তাও আমি যাইনি। তো ব্যাপারটা হলো যে এখানে যা শেখানো হয় হয়তো একটা বেজ হয়, কিন্তু আমরা দেখছি যে আমরা যখন ওই থার্ড ইয়ারে উঠে গেলাম তখনই আমরা চিন্তা করছি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখ, কেউ নেটওয়ার্কিং শিখতেছে, মানে আমি আমাদের ইয়া থেকে বলছি, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে পড়ালেখা করছি, আমরা এগুলো করেছি। কিন্তু তো এটা অবশ্যই ভালো হয়। আপনি বিদেশে আমরা যে ক্লায়েন্টদের সাথে কাজ করি ওরা কিন্তু ওই স্কুল লেভেল, মানে এটার বলে হচ্ছে যে আমাদের তো এখানে স্কুল কলেজ, আমরা কলেজ লেভেল আর কি, আমাদের যে কলেজ লেভেল ওইটা করার পরে ওরা বিজনেস করতেছে বা যে কোনো কাজ করতেছে আর কি, বা যারা উচ্চতর শিক্ষা নিতে যাচ্ছে বা গবেষণা করবে, করবে, তারা পড়ালেখা করে, এরপরেই কিন্তু তারা এটাই চলে যায় আর কি। তো এই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন আর কি, আমাদেরকেও এরকম করা, যে কারণে হয়তো এই ভোকেশনাল, তারপরে হচ্ছে যে এই যে কারিগরি যে শিক্ষা এগুলো ছিল, এগুলো তৈরি হয়েছিল। কারিগরি শিক্ষা বোর্ডের সাথে আমি কিছুটা জড়িত, ওদের সিলেবাস কমিটির কয়েকটা প্রোগ্রামে ছিলাম আর কি। ওখানেও অনেক তর্ক বিতর্ক হয়েছে যে আসলে কী হওয়া উচিত না উচিত। সব মিলিয়ে এটা অবশ্যই ইনভলভমেন্ট থাকা উচিত। আমার মনে হয় যে হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেল থেকে করতে পারে, ইন্টারমিডিয়েট লেভেল থেকে করে ফেললে, কারণ আসলে আমরা ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভার্সিটিতেও কিন্তু ইন্টারমিডিয়েটে যা পড়ি ওইটারই ইংলিশ ভার্সনটা পড়ি আর কি, তাই না? একদম। তো সেই হিসাবে আমি মনে করি যে ইন্টারমিডিয়েট থেকে যদি হয়, বাট এখানে আপনার হয়তো প্র্যাকটিক্যাল দরকার নেই, ভার্সিটির থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে যে প্র্যাকটিক্যালটা হয়ে যেতে পারে, অথবা বিভিন্ন যারা ধরেন কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তখন হচ্ছে যে আমরা যে করতে যাই না, তখন মানে ওই যে ওটা কী যেন বলে আর কি, যাই ভুলে গেছি আর কি, মানে ওই সময়টাতে যে তারা হচ্ছে যে কোনো একটা মানে একটা মেজর চুজ করে, যে মেজরটা চুজ করলো না, মানে ওইটা একটা পড়ার পরে তার প্র্যাকটিক্যাল নলেজের জন্য আমরা যে করি, ওইটা কি যেন বলে আর কি, আমি ভুলে গেছি। ইন্টার্নশিপ করে তো এটা কোনো কোম্পানিতে যে ধরেন যে তারা 3 মাস 4 মাসের একটা করে ফেললো, হ্যাঁ, তার প্র্যাকটিক্যাল নলেজটা হয়ে গেল, দেন সে জবে ঢুকে গেল অথবা এসে কাজ করলো। এছাড়াও তো বিভিন্ন আরো ইনডেপ জানতে হলে বা তখন সে ম্যাচিউরড হয়ে যায়, এবং ওই জিনিসগুলো যখন পড়াবে তখন কিন্তু এটাও থাকা উচিত যে আসলে তুমি এটা করতেছো তাহলে কি কি হবে, এটা দিয়ে আর কি কি হবে আর কি, তোমার যদি ভালো লাগে তুমি নাও, না হলে নিও না, তাই না ব্যাপারটা? সো সিলেবাসে থাকলে তখন থেকে ওর ভাই, আমরা হচ্ছে ভার্সিটি, আমরা তো আমি কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটিতে, তো ওই সময় তো আরও ছিল বা হয় নাই, তো ওইখান থেকে এসে তারপরে কিন্তু আমরা শুরু করছি। কিন্তু আমার স্টুডেন্টগুলো যে এসএসসি পাস করে ও তো মিলিয়নিয়ার হবে, আমি তো বলেছি তুমি মিলিয়নিয়ার হবে, এবং অনেক ছেলেপেলে এটা হবে আর কি, মানে যারা আজকে ইন্টারমিডিয়েট থেকে শুরু করতেছে বা ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে শুরু করতেছে ও তো মিলিয়নিয়ার হবে, কিন্তু আমরাই তো সেটা করতে পারিনি আর কি। তো এটা তাহলে প্রথম থেকে থাকলে ভালো না হতো না? অবশ্যই। এই যে আমরা মাত্র বললাম যে আপনি কিন্তু যে এসএসসি এইচএসসি টাইমটা থেকে যে শুরু করেছে তাকে আপনি বলে দিচ্ছেন যে সে ইন দ্য ফিউচার মিলিয়নিয়ার হবে। এগুলো আমরা অ্যাকচুয়ালি প্রেডিকশন করে রাখি, কি হবে তো সেটা আমরা জানি না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সাধারণত কিন্তু দেখি যে আর্লি স্টার্ট করে, দোজ হু স্টার্ট আর্লি দে অলসো উইন আর্লি। আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে যাদেরকে রাইট নাও এখন বিলিয়নিয়ার্স হিসেবে চিনি, বা একদম টপ 1 to 10 সব থেকে রিচেস্ট পিপল যাদেরকে আমরা চিনি, এদের সবারই কিন্তু লাইফ স্টোরিটা এরকমই যে তারা একটা আনট্যাপড মার্কেট, এমন একটা কিছু যেটা কখনো করাই হয়নি, সেটা তারা শুরু করেছে এরকম একটা টাইমে। যে আপনি বললেন যে লবণ হয়তো বা সব জায়গায় লাগে না, সো তারাও এমন কিছুই একটা দেখেছে যেটার প্রয়োজনীয়তা আছে, হয়তো বা পুরো সেক্টরে নাই, বাট এই জিনিসটাতে দে আর এক্সপার্ট। সো যেটাতে আমরা বারবার বলি এবং অন্যান্য কিছু পডকাস্টে আলোচনা করেছি যে জ্যাক অফ অল ট্রেডস, সব কিছুর ব্যাপারে পারদর্শী না হয়ে একটা জিনিসে যদি আমরা এক্সট্রিমলি স্পেশালাইজড হই, মোস্ট ডেফিনেটলি তাহলেই হয়তো আমরা ফ্রিল্যান্সিং জগতে আমরা 5 বছর ধরে শুধু এই মেসেজটা আমি দিয়ে আসতেছি, এবং আমাদের ছেলেপেলে যে এত সাকসেস শুধুমাত্র এটা একটা দুইটা বিষয় এক্সপার্ট হওয়ার কারণে। আমি সবসময় বলি ভাই, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানের সুখ না। এখন টার্গেটটা কি? দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, একটা স্কিল হতে হবে, আর বাকিগুলোতে এভারেজ নলেজ থাকতে হবে। সো ওভারঅল ভাইয়া আমরা তো জেনে নিলাম যে ডিজিটাল মার্কেটারদের সাকসেস কীভাবে আসে, এবং অনেক ইন্সপায়ারিং স্টোরি শুনে ফেললাম। সো ফ্রিল্যান্সিং জগতে রাইট নাও এই যে ফাইবার, আপওয়ার্ক, এই সবগুলো কথাই কিন্তু সবার মুখে একদম রমরম এরকম একটা অবস্থায় আছে। ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে মোস্ট ডেফিনেটলি যদি টিকে থাকতে চাই, আমাদের উই হ্যাভ টু বি অন ট্রেন্ড, আমাদের এমনই স্কিলস জানা উচিত যেগুলো সব থেকে বেশি পরিমাণে মানুষ অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা এগুলোতে ইউজ করে। যেমন দিন দিন আমি দেখছি কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সো আমি ইভেন ফাইবারের কয়েকটা গিগ দেখেছি যে সে শুধুমাত্র ক্যাপকাটে ভিডিও এডিটিং করবে, এটাতেই হচ্ছে এক একটা ভিডিও এডিট করে দিবে সে $50-60, বা ইভেন 1 ঘন্টা কাজ করে সে এর থেকে অনেক বেশি আর্নিং করতেছে। সো আপনার কাছে কি মনে হয় যে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কি ট্রেন্ড চলছে?
আচ্ছা, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসলে অনেক কিছুই চলে, ওইটা নিয়ে আমি কথা বলতে পারবো না, বাট আমি যে বিষয় নিয়ে জানি সে বিষয় নিয়ে কথা বলবো। আমি যদি ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি, দেখেন একজন ডিজিটাল মার্কেটার হচ্ছে যে তার মানে ওই কোম্পানি, যে কোম্পানি আপনাকে হায়ার করে, আপনি আসলে তার গ্রোথ পার্টনার। আপনি তাকে $500 সেল এনে দিবেন, সেখান থেকে সে প্রফিট করবে, তার একটা অংশ আপনাকে দিবে। জি, এভাবেই তো চলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ধরেন যে একটা সময় ছিল, আজ থেকে 2-3 বছর আগে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং একটা আসলো, মানে ডাটা লস হতো প্রচুর পরিমাণে, সেটার একটা ট্রেন্ড চললো, এখন পর্যন্ত চলতেছে আর কি। সামনে আসতেছে ধরেন রিপোর্টিং। একটা বিজনেস সাস্টেন করবে কি না করবে আপনার ডেটা বলে দিবে। অথবা ধরেন যে আপনার ডেটা বলে দিবে যে আপনার যারা অডিয়েন্স বা পটেনশিয়াল কাস্টমার আগামী 7 দিনে কারা আপনার ওয়েবসাইট থেকে পারচেস করবে, ডাটা বলে দিবে, আমরা যে ডাটাটা ইউজ করব। এই ধরনের রিপোর্টিং, অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস ডিসিশন। একটা বিজনেস মানে ধরেন একটা বিজনেসে প্রতিদিন 100টা অর্ডার পড়ে, পার অর্ডারের ভ্যালু কত হলে, ধরেন একটা ফ্যাশন বিজনেস অথবা রিটেল, অন্য যে কোনো কিছু হতে পারে, মানে কি একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড তুমি কি রিস্ক করছো না করছো না। সো এই ধরনের ডেটা অ্যানালাইসিস জব আসবে। এছাড়াও ধরেন যে আমরা প্রতিদিন একটা মানুষ 150-র উপরে অ্যাডভার্টাইজিং দেখে, আপনিও দেখেন প্রতিদিন। আপনি কি সব জায়গাতে ক্লিক করেন, সব ব্র্যান্ড সম্পর্কে জান না কিন্তু তার, এবং প্রত্যেকটা মানুষে অনলাইনে ট্রান্সফর্ম হচ্ছে, তার মানে প্রচুর পরিমাণে মানুষ আমরা অ্যাডভার্টাইজিং দেখতেছি। অ্যাডভার্টাইজিং কস্ট বেড়ে গেছে। তো ধরেন আপনি $100 খরচ করলেন, আপনি 10টা সেল নিয়ে আসলেন, পার সেলের দাম $10, তাহলে $100 খরচ করে আপনি 100 টাকা নিয়ে 100 আসলেন, টাকায় নিয়ে আসলাম। লাভ জি। হলো? না, আচ্ছা, এখন ধরেন যে অথবা আপনি $100 খরচ করে $200 নিয়ে আসলেন, ধরেন আমরা এখান থেকে $30 লাভ হলো। আচ্ছা, কিন্তু আপনি এই $100 খরচ করলেন, $500 সেল নিয়ে আসলেন, তখন আপনার প্রফিটটা বেশি হলো না? অবশ্যই। এই যে এটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। খরচ আপনার মার্কেটিং বাজেট সেম, কিন্তু আপনার রেভিনিউ বাড়তেছে। এই জায়গাগুলো ট্রেন্ড বর্তমানে। এছাড়াও মার্কেট প্লেসে ধরেন আপনি বলতে পারেন যে স্মল বা মিডিয়াম লেভেল বিজনেসগুলো শুরু করতেছে, তাদের মার্কেটিং নিয়ে নলেজ নেই। সে আপনাকে বলবে যে ভাই তুমি আমার একটা সেশন দাও, মার্কেটিং অ্যাডভাইস করো, যে এই হলো আমার বিজনেস, এই হলো আমার কাস্টমার, তুমি আমাকে রিসার্চ করে বলো যে আমার কি স্ট্র্যাটেজি হতে পারে, কিভাবে আমার বিজনেস গ্রোথটা হতে পারে। কাউন্সিলিং যেটাকে বলি। এগুলো হ্যাঁ হতে পারে। এই জিনিসগুলো ফাইবারে দেখবেন এই মেনুগুলো, মানে এই টপিকগুলো আলাদা আলাদা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সো এই জিনিসগুলো আসতেছে। তারপরে হচ্ছে যে ডাটা ভিজুয়ালাইজেশন, আমরা গুগল লুকার স্টুডিও বলি, যেটা আমরা ডাটা অ্যানালাইসিস করি গুগল অ্যানালিটিক্স পরে, গুগল ভিজুয়ালাইজেশন করি লুকার স্টুডিওতে। এগুলো নিয়ে মার্কেট প্লেসে এখনো খুব একটা বেশি কাজ করে না, এই 800-850 মানুষ কাজ করে, গিগ আছে। জি, এবং এই ডাটা ভিজুয়ালাইজেশন মানে একবার এই ডাটাটা দেখে আপনি একটা ডিসিশন নিতে পারেন বিজনেসের, যে আপনার কোথায় যাওয়া উচিত, কোথায় ফল করতেছে, কিরে আমার গুগলের এত টাকা খরচ হচ্ছে, এখানে এত কম কেন, সো এটা বাড়াও, এটা কমাও, এখানে একটু দেখো, কন্টেন্টে ঝামেলা আছে। এই জিনিসগুলো ট্রেন্ড আসতেছে সামনে। অবশ্যই। দ্যাটস দ্য থিং আর কি। আরেকটা মনে হয় এআই নিয়ে কি যেন একটা বলতেছিলেন আর কি, প্রশ্নটা আরেকবার করলে ভালো হয়। না না, অবশ্যই ভাইয়া। যেটা আপনি ওভারঅল এতক্ষণ ধরে বললেন যে এই যে ডেটা, তাহলে আমরা বলতে পারি যে ডেটা নিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের ফিউচারের একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ আমি আরেকটা জিনিস ছোটো এখানে অ্যাড করতে চাই, আপনি যেহেতু সব কিছু ইন্ডাস্ট্রির কথা বললেন, রিটেল ইন্ডাস্ট্রিও কথা বললেন, যে আমি একটা জিনিস জেনে খুবই অবাক হয়েছি যে সিসিটিভি ক্যামেরায় এই যে আমরা একটা ওভারঅল একটা দোকানে যদি আমরা ঢুকি, ঠিক কতক্ষণ আমরা একটা প্রোডাক্টের দিকে এমনি তাকিয়ে থাকি, এই সময়টাও হচ্ছে তারা রেকর্ড করে রাখে। এবং এইটাও হচ্ছে বিগ ডেটার একটা বিশাল কমপ্লিকেটেড প্রসেস। সেই জিনিসগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটাররা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা নেয়, এবং সেই অনুযায়ী জাস্ট দোকানরা তারা দেখে যে এই শেলফটার দিকে যেহেতু বেশি সময় সবাই তাকায়, সো এই শেলফটার জন্য যদি কেউ ভাড়া নিতে চায় আমি আরও বেশি টাকা চার্জ করবো। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছুই হচ্ছে ইটস অল অ্যাবাউট নাম্বারস, ইটস অল অ্যাবাউট কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিছুক্ষণ আগেই বললাম এআই নিয়ে ওভারঅল কথা বললাম, একটা ব্যাপার কিন্তু আমি সবাইকে অ্যাকচুয়ালি প্রশ্ন করি এবং এক এক জায়গায় আমি এক এক রকম অ্যান্সার দিই, যে এই যে এআইটা কি আসলেই আমাদের বন্ধু হবে নাকি আমাদের শত্রু হবে? আপনার কাছে কি মনে হয়? এআই নিয়ে এখন আসলে মার্কেটে মিথ চলতেছে আর কি। যেমন ধরেন যে ওই পারমাণবিক বোমা যখন আবিষ্কার করে তখন নাকি একজন বলেছিল যে এটা পৃথিবীর ধ্বংসের কারণ জি, হবে। হয়তো হিরোশিমা নাগাসাকিতে কিছুটা ধ্বংস হয়েছে, হয়েছে, অবশ্যই। এক সময় হতে পারে। এআই কেউ যদি আমরা কন্ট্রোল করতে না পারি হয়তো করবে, এরকম বলা হচ্ছে।
বাট রিসেন্টলি গুগলের একটা সেমিনার হয়েছে বা বড় বড় যে ইভেন্টগুলো করে, ওখানে খুব স্পষ্টভাবে বলেছে, ইউ আর নট কম্পিটিং উইথ এআই, সরি, হ্যাঁ, ইউ আর নট কম্পিটিং উইথ এআই, ইউ উইল বি কম্পিটিং উইথ হু নোজ এআই। মানে তুমি ভাই এর সাথে কম্পিটিশন তোমার নাই, তুমি করতেছো না এখনো, তুমি কম্পিটিং করবা তার সাথে যে যে এটা জানে। তো আমি ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আগে অডিয়েন্স, অ্যাড কপি রাইটিং, এই জিনিসগুলো আমাদের অনেক মাথা খাটাইতে হতো। তো এখন আমরা এটা সহজেই করে ফেলতে পারি। তা আমার তো মনে হয় বন্ধুই হবে, এবং বন্ধুই হয়েছে। আমি তো একে এখন বন্ধু হিসেবেই নিয়েছি। অবশ্যই আমাদের সবগুলো কাজই একদম যেখান থেকে আমরা যা যা দেখি, যেমন ইমাজিন করেন যে এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন, এইটার যে ডিসক্রিপশনে কিছু কথা লেখা আছে, এখানেও কি একটু হলেও এআই এর সাহায্য নেওয়া হয়েছে না? বা আমরা কি কি প্রশ্ন আমরা এখানে করতেছি, সবকিছুতে একটু হলেও তো এআই সাহায্য নেওয়া হয়েছে। সো আমার কাজের গতি বাড়াইছে, আমার এফিসিয়েন্সি বাড়াইছে, আমার টাইম কমাইছে। তাহলে আপনি একটু আগে অবশ্যই বললেন না, মানুষের জীবন তো খুব কম, সময়টা খুব কম। অবশ্যই এই সময়টা আপনি বাড়াইতে পারেন এইগুলো ইউজ করে। কারণ যে কাজ আপনি 1 ঘন্টা ধরে করতেন, এখন করবেন 10 সেকেন্ডে। তাহলে আপনার এই সময়টা আপনি কি করলেন? আপনার জীবনে বাড়াই ফেললেন না, অন্য আরেকটা কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার আয়ু বাড়াই ফেলতে পারেন। অবশ্যই মানে যে কাজ আপনি 60 ইয়ার্স এর লাইফে করতেন, সেটা যেহেতু আমি এত কম টাইমে করে ফেলি, তার মানে কি তাহলে আপনি আমার হাতে- 120 ইয়ার্স এর কাজ আপনি করবেন আপনার এই 60 বছরের জীবনে। তাহলে আপনার বাড়াইছে না আরো? যেটাকে এফিসিয়েন্সি বলি না, আমরা কম সময়ে আমরা অনেক অনেক কিছু করে ফেলতে পারছি। এর পাশাপাশি ভাই আপনি বললেন যে একটা টাইমে ডিজিটাল মার্কেটাররা চিন্তা করতো অডিয়েন্সের ব্যাপারে, টার্গেট মার্কেটের ব্যাপারে, এসব নিয়ে রিসার্চ করতো। তাহলে রাইট নাও যদি আমি প্রশ্ন করি, ডিজিটাল মার্কেটাররা তাহলে কি নিয়ে রিসার্চ করে, যেহেতু এত কিছু ইনফরমেশনে অ্যাভেলেবল? না না না, বেসিক বিষয়টা না জানলে তো আপনার ও কি বলতেছে ভুল না ভুলভাল কিনা সেটাও তো আপনি জানবেন না। ট্রু, মানে বেসিক বিষয়টা আপনাকে জানতেই হবে বাস। নলেজ তো অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে যে ও ঠিকঠাক দিল কি না দিল সেটা আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না আর কি। মানে আমি একটা বলে দিলাম আর ও দিল, আমি সেটা নিয়েই করো, তাহলে তো হবে না। মানে আপনার বেসিক জিনিস আপনার জানতেই হবে। ডিপ লেভেল দেন নলেজ ওটা আপনি হেল্প নিচ্ছেন, এবং আপনি ওটা দেখে বুঝতে পারেন যে ও আসলে ঠিক বলছে কি বলে। এআই কি সবসময় সঠিক কথা বলা নাকি? না, কত না। ভুলভাল দেয়। অবশ্যই আমিও যেমন দেখলাম যে আপনি যদি চ্যাট জিপিটিকে একটা ম্যাথসও করতে বলেন, যদি একটু ক্রিটিক্যাল ম্যাথস হয়, তখন কিন্তু ওরা এক এক সময় এক এক রকম অ্যান্সার দিবে। বাট এইটা হয়তো সামনে আরো এফিসিয়েন্ট হবে, কিন্তু 100% কি হবে নাকি? না না না, 100% আর বা কখনো 100% হলেও তো সমস্যা নেই, আমার কাজ আরো কমে গেল। মানে আপনি তখন 160 না, তখন 180 বছরের জীবন পাবেন। তাহলে ইন দ্যাট কেস যদি 100% হয়েও যায়, তাহলে আপনার কাছে কি মনে হয় অনেক পার্টিকুলার জবস এখান থেকে কি চলে যাবে না? কিছু জব তো রিপিটেড জব তো যাবেই। ধরেন যে কাজগুলো সবসময় রিপিটেড হয় সেই কাজগুলো তো যাবেই, সেটা এই করে দিবে। কিন্তু যেটা হচ্ছে আপনার মাথার ঘাম পায়ে না ফেলে মাথা খাটান যেটা, ওইটা তো ও নিতে পারবে না, বা ওটা নিতে পারবে না ঠিক তা না, ও আপনাকে হেল্প করবে বরং ওটা করতে। আসলেই মানে সেম কাজটাই হচ্ছে, বাট মোস্ট ডেফিনেটলি আর একটু কম টাইমের মধ্যে মানে আরো বেটার। যেখানে আপনার অ্যানালিটিক্যাল কাজ, সে আপনাকে ওই কাজে হেল্প করবে। কিন্তু রিপিটেড জব, আর প্রতিদিন ভাই কাপড় কাছেন, সে হয়তো কোনো একটা রোবট এসে করে দেবো, জানে ওকে সিস্টেম শেখাবো, ও করে দিবে। অবশ্যই ভাই, আমরা ওভারঅল এই সেশনটাতে অনেক কিছু নিয়ে আড্ডা দিলাম, অনেক কিছু নিয়ে গল্প করলাম, এবং আমি বলতে এইটা বাধ্য যে আমরা কিন্তু বেশ কিছু কমপ্লিকেটেড জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। ফ্রিল্যান্সিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, অনেকের কাছে আমরা যদি বই পড়ি, বই পড়লে মনে হবে আয় হায় এগুলো কি না কি টার্ম, কিন্তু আপনি এত সহজ ভাষায় এবং এত সুন্দর এক্সাম্পলস নিয়ে বুঝিয়ে দিয়েছেন, একদম বলবো যে খাঁটি বাংলা ভাষায় আমরা কিন্তু জিনিসগুলো খুব সহজেই বুঝে গেলাম। মাটির মানুষের কাছ থেকে জানলেন তো, তাই আসলে এভাবে করে অ্যাকচুয়ালি শেখা উচিত। আচ্ছা, সো ভাইয়া এনিওয়েজ আমরা যেহেতু বেশ লম্বা সময় ধরে আমরা এই খুব খুঁটিনাটি ডিটেলসগুলো নিয়ে একটু আলোচনা করেছি, এখন আমরা একটু একটু লাইট কিছু নিয়ে কথা বলি। আমরা একটা গেম সেকশানে চলে আসি। সো এই সেকশনটাতে আমি আপনাকে জাস্ট এমন কিছু প্রশ্ন করব, আপনি ট্রাই করবেন যত কম শব্দে উত্তর দেওয়া যায় ততই ভালো, মানে 1 সেন্টেন্সে আপনি অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। তো আপনি কি রেডি? আচ্ছা, সো অলওয়েজ রেডি মনে হচ্ছে। ফার্স্ট প্রশ্ন, এই যে আমরা যে ইঞ্জিনিয়ারিংয়ের মানে অনেকজন ইঞ্জিনিয়ার্স আমরা এখানে দেখি, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কি কি ভালো করতে পারে? আর কি কি ভালো করতে পারে না সেই প্রশ্ন করলে ভালো হতো, সবই পারে। ও বাবা, তাহলে ভাবছেন যে ইঞ্জিনিয়ারিং মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা ইঞ্জিনিয়ারিংও পারে প্লাস সবই পারে? তাই তো, মানে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে আর কি কি পারে না। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এর পাশাপাশি আপনার ছোটোবেলা থেকে কি অলওয়েজ ইচ্ছা ছিল ডিজিটাল মার্কেটিং হওয়ার ইচ্ছা ছিল না? আমি যেটা বুঝলাম যে ছোটোবেলা থেকে কি আপনার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল? ছোটবেলা থেকে যদি সত্যি কথা বলি, কারোরই কোনো ইচ্ছা থাকে না, তার বাপ মার ইচ্ছা থাকে যে ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। তার মানে এটা আপনার বাবার ইচ্ছা ছিল, তাই কি? কারো না কারো ইচ্ছা ছিল, হয় বাবা মার, কারণ কোনো ছেলের এই চাওয়া থাকে না।
কোনো ছেলে বা কোনো মেয়ের এই চাওয়া থাকে না, ওই বাবা মারই থাকে। মানে এম ইন লাইফ আমরা লিখি না, ওটা কিন্তু আমাদেরটা লিখি না, এম ইন লাইফ লিখে বাবারটা অথবা কিন্তু মায়ের। আপনার কি ইচ্ছা ছিল সেটা একটু বলুন না। আমার আসলে কি ইচ্ছা ছিল আমি জানি না, কারণ আমার যেগুলো হওয়ার কথা ছিল, যেটা আমি হতে পারিনি বা হয়েছে, সেটাই এখন আমি। আচ্ছা, সো একই সাথে যদি আমি বলি যে আপনি তো হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার, এখন হয়েছেন একদম ফুল লেভেল মার্কেটার আমরা যেটাকে বলি, এটাকে আপনি এক ওয়ার্ডে কি বলবেন? আমি এনজয় করি খুবই এনজয় করেন। অবশ্যই। আচ্ছা, যদি এই জার্নিটার মধ্যে কোনো চেঞ্জেস আপনি আনতে পারতেন, মনে হয় যে না এটা না করে অন্য কিছু করলে হয়তো বা আমি আরো সাকসেসফুল হতাম, এরকম কোনো রিগ্রেটস আছে আমার আপনার লাইফে? কোনোদিনও কোনো রিগ্রেটস নেই, লাইফে কোনো কিছু নিয়ে রিগ্রেটস নেই? কোনো রিগ্রেটস নেই। ওয়াও, এরকম মানুষ অ্যাকচুয়ালি পাওয়া খুবই দুর্লভ, যে বলবে যে আমার আমি কোনো যেখানে কিছু আছি নিয়ে ভালো regret- আছি তো। আমার দ্বারা বাংলাদেশে কত মানুষের লাইফ চেঞ্জ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সব ভালো আছি তো। আলহামদুলিল্লাহ। অবশ্যই এরকম মরার পরে satisfaction- যদি 10টা মানুষ আপনার জন্য নাই কাঁদলো, তাহলে কি হইলো? আপনি 1000 কোটি টাকার মালিক, মরার পরে আপনার জন্য কেউ কাঁদলাম, তাহলে লাভ আছে? আমার বিশ্বাস অনেকেই কাঁদবে। অবশ্যই এইটা আমি করতে পারছি এবং করে যাচ্ছি এবং করব। থ্যাংক ইউ সো মাচ। এর পাশাপাশি আমরা এটাও যদি বলি যে আপনি তো পড়াশোনা করেছেন, আপনি বললেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে, তারপরে আপনি আইবিএতেও পড়াশোনা করেছেন। সো জাস্ট দুইটাকে নিয়ে আমি যদি একটু কম্পেয়ার করতে বলি যে কুষ্টিয়ার ক্যাম্পাস নাকি ঢাবির হাকিম চত্বর? আমার দুইটাই ভালো লাগে, কারণ আমার দুইটাই ভালো লাগে এক কথা। আর আমার এখানে একটু একটু বলে রাখি, আমার আসলে আমি মানে আমার ফার্স্ট আমি ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটি সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট। 1 বছর পড়ার পরে দেখলাম যে গ্রাম থেকে আসছে, কাদামাটি নিয়ে পড়তে আবার ঢাকা আসতে হবে। এরপরে আমি গেলাম কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি মানে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে, দেন এসে আমি আইবিএতে করছি। বাট আমার দুইটাই ভালো লাগে। তাহলে এটা তো মানে ভাই একটা কথা আছে ভাই, জি, ওই জি। যে নজরুলের একটা কথা আছে, আমি জাহান নামের আগুনিয়া বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি সব জায়গায় হাসি, ভালো লাগে। আচ্ছা, এরকম পজিটিভ মানুষ আসলে সত্যি আমরা রাইট নাও দেখি না, যে আপনি বললেন যে সব জায়গায় আপনার ভালো লাগে। এর পাশাপাশি যদি আমি বলি যে আপনি ইঞ্জিনিয়ার হলেও আপনি কিন্তু আইবিএতে আসলেন এবং অ্যাকচুয়ালি আপনি পড়লেন, সো প্রথম থেকেই তো আপনার প্ল্যান ছিল না মার্কেটার হওয়ার। সো এই ডিসিশনটা যে আপনি এত কুইকলি নিলেন, এই 1 উইকের মধ্যেই নিলেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে এই জিনিসটা কি ভালো হলো, নাকি আমি ইঞ্জিনিয়ারিং পড়লে বা ইঞ্জিনিয়ার হলে আরও কিছু ভালো করতে পারতাম? আমি যে কোনো জিনিস খুব এক্সপ্লোর করতে ভালোবাসি, আর আমি মনে করি আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি না পারলে সে দিত না। সো আমি এক্সপ্লোর করতে ভালোবাসি, আমার ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো এটা। আপনি এটাও আমাদেরকে ওভারঅল মেনশন করেছেন যে আপনি বেশ কিছু জায়গায় জবও করেছেন। সো ডেভঅপস, সাইবার সিকিউরিটি নাকি স্ট্র্যাটেজিস্ট, কোন জবটা আপনি সবচেয়ে বেশি মিস করেন? আমি যখন যেটাতে ছিলাম সেটা সেই সময় একদম সর্বোচ্চটা, এবং আমাদের ওই কোম্পানিতে আমি 3.5 বছরে ডিপার্টমেন্টের হেড হয়েছে, মনে হয় কোম্পানির ইতিহাসে হয় নাই। সো এবং আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জায়গাটা আমার মানে টপ পজিশন নিতে আমার বেশি সময় লাগেনি। তো যখন যেখানে ছিলাম সেটাতে আমি সর্বোচ্চ এনজয় করছি, এখন এটা এনজয় করি। কিন্তু এই 3টা জবের মধ্যে কোনটা বেশি মিস করেন যদি আমি বলি? মানে কোনটার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? এখন আগে মানে যেটা দিয়ে আসলে শুরু হয় সেটার কথা তো সবসময় থাকেই, বাট আমি এনজয় করি সবসময় আর কি। বা প্রথম অবস্থার কথা তো মনে থাকবে, যে ও আরেকটা ভাব আছে তো, ইঞ্জিনিয়ার বলা, এরকম একটা ভাব আছে না? বুঝতে পারলাম, একদম প্রথম অবস্থায় বা ফার্স্ট হ্যাঁ। জব যেরকম আমরা অনেকেই ভুলি না, সেরকম না ভোলার মতোই আসলে। আপনি কিন্তু এটাও মেনশন করেছেন যে আপনি ছোটবেলায় বন্ধুরা মিলে প্রায় অনেক জায়গায় ঘুরতে যেতেন। সো আমি যদি প্রশ্ন করি, আপনার ফেভারিট ডেস্টিনেশন কোনটা? মানে দেশে বা যে কোনো জায়গায় হতে পারে, ফেভারিট ডেস্টিনেশন আমি কোথায় ঘুরতে আমার সবথেকে আমার ভালো লাগে? এলাকা মানে বাংলাদেশের গ্রামই আমার ভালো লাগে। যদি দেশের বাইরে হয়? দেশের বাইরে আসলে বেশি যাইনি তো, 10-12টা কান্ট্রিতে গেছি, কিন্তু ওই 7 দিন থাকার পরে মনে হয় বাংলাদেশে যাইতে হবে, ভালো লাগে। এবং আমার তো এখন আমি অলরেডি একটা দেশের রেসিডেন্ট, মানে চাইলে হয়তো ওখানেও থাকতে পারি, বা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশই ভালো। নিজের দেশকেই আপনি ভালোবাসেন, এরকম ওয়ান সেকেন্ড আমরা এরকম অনেক অনেক ইউনিক কোয়ালিটিস মানে কিন্তু আমরা দেখছি। আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা বলছিল যে বিদেশে যে 3rd গ্রেডের নাগরিক হওয়ার থেকে আমাদের দেশে বৈশা হচ্ছে যে মানে কামলাগিরি করাও ভালো, আমি মনে করি। আচ্ছা, আপনি বারবার কিন্তু ভাইয়া বরিশালের ব্যাপারটাও বলছেন, আর রাইট নাও তো আপনি ঢাকায় আছেন। সো আমি যদি প্রশ্ন করি যে আপনার ঝিনাইদহ নাকি ঢাকা, কাকে চুজ করবেন? বললাম তো দুটোই ভালো লাগে, বাট আমার ঝিনাইদহ ভালো লাগে। আমি কিন্তু এখন হচ্ছে যে ধরেন আমার এখানে একটা ইয়াও ছিল যে আমি আসলে গ্রামের মানুষদের নিয়ে কাজ করি না, বা আমি ওদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি কিন্তু এখন 20 দিন এসেই থাকি, ঝিনাইদহে থাকি, 10 দিন থাকি ঢাকা প্রতি ও মাসে। আচ্ছা আচ্ছা। এবং সেটা আমি গত বছর থেকে প্র্যাকটিস শুরু করেছি, কারণ আমি ভাই মাটি নিয়ে কাজ করি, আমার তো মাটির মানুষের কাছে যেতে হবে।
ওকে, এর পাশাপাশি নিশ্চয়ই আপনি আমি জানি না আপনি ভোজন রসিক কিনা, কিন্তু তারপরে প্রশ্নটা করে ফেলি যে আপনার প্রিয় খাবার কি? মানে বাঙালি যে ফুডগুলো আর কি সেগুলোই খাই, ভাত মাছ ডাল এরকম, এগুলোই ভালো। মানে আপনি একদমই কোনো স্পেশাল বা ওইরকম কোনো আইটেম আপনি পছন্দ করেন না? সকালবেলা ভাই পান্তা ভাত দিবেন, কাঁচামরিচ দিবেন, ওইটাই ভালো। সাথে একটা ইলিশ মাছ দিলে আরো ভালো। সকালটা তাহলে শুরু করেন কি দিয়ে, কি খেয়ে শুরু করেন? এখন তো আসলে সকাল দেখা হয় না অনেক বছর। সকালে আসলে আমি বেসিক্যালি সকালে খেজুর খাই, লেবুর রস আর মধু, কুসুম গরম পানি, এরপরে নাস্তা নাস্তা করি, তারপরে এইভাবে আর কি। খুব হেলদি লাইফস্টাইল তাহলে আপনি মেনটেন করছেন। আমাকে দেখে তো তাই মনে হচ্ছে আমার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এর পাশাপাশি আমি যদি বলি যে আপনি গান নিয়েও কিন্তু বারবার কয়েকটা রেফারেন্সেস আমরা পেয়েছি, আপনি নচিকেতার কথা বলেছেন। সো আপনার কোনটা বেশি ভালো লাগে, প্রকৃতির কলতান ভাল লাগে নাকি আধুনিকতার রক গান ভাল লাগে? আধুনিকতার রক গান কোনোদিনও আমার ভালো লাগেনি। আমার যে মেলোডি মেইন গান, আধুনিকতার রক গানের মধ্যেও অনেক মেলোডি মেইন গান, মানে গান তো অবশ্যই মেলোডি মেইন যে কোনো গান আমি পছন্দ করি। যেখানে সুর আছে, যেখানে মিনিং আছে, মেলোডি অর্থ থাকতে আছে। হবে, মানে যে গান আমার প্রাণ ছুঁয়ে যাবে আর কি। অবশ্যই। এর পাশাপাশি আমি জানি না আপনার ব্যস্ততার মধ্যে কি আকাশ দেখা হয় কিনা, কিন্তু রাতের চাঁদ নাকি তারা, কোনটা আপনি চুজ করেন? রাতের চাঁদও দেখি, আর চাঁদ দেখতে গেলে তারা দেখতে হয়, কিন্তু আকাশও দেখি। বুঝতে পারলাম। এর পাশাপাশি যদি শিল্পী নিয়ে মানে বা শিল্পীদের নিয়ে একটু ওভারঅল আমরা আলোচনা করি, আপনার কোনটাকে বেশি ভালো মনে হয়, আর্ট নাকি আর্টিস্ট? মানে আপনি মোনালিসা আর্টটাকে চুজ করবেন নাকি আর্টিস্ট দা ভিঞ্চি? অবশ্যই শিল্পকর্ম, কারণ শিল্পকর্মর পরে আমরা ওই মোনালিসা দেখার পরে লিওনার্দো দা ভিঞ্চিরে চিনি। ওই এস এম সুলতানের যে ওই বড় বড় ওইটা দেখেই কিন্তু এস এম সুলতান হয়েছে। সো অবশ্যই শিল্পকর্ম। তার মানে মেইন কথা একটা হচ্ছে মানুষের কর্মই তার মেন, শিল্পকর্মই তার মেন। আমি কিছুই না, আমাকে কখনোই আমাকে ডাকতেন না আপনি আমার কর্ম ছাড়া, ডাকতেন? অবশ্যই শিল্পকর্ম পছন্দ করি। তারপরে যে করেছে তাকে তো তার প্রতি তো একটা ভালোবাসা থাকেই। দিন শেষে যেটা আমরা বলি যে জার্নির থেকে ডেস্টিনেশনটা আর কি আর আসলেই বড়, যে আমি ফাইনালি কি করলাম সেটাই তো কথা, কোন প্রসেসে গিয়ে করলাম সেটার কথা কিন্তু কেউই মনে রাখবে না। যে ফার্স্ট তাকেই কিন্তু মনে রাখে, সেকেন্ড থার্ড ফোর্থ তাকে হয়তো কিছুক্ষণ টাইমের জন্য, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নট সো ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন সেখান থেকে জাস্ট একটু অ্যাড করলাম। নিজের সবচেয়ে স্মরণীয় অ্যাওয়ার্ড কোনটি এবং কোথায় পেয়েছিলেন? অ্যাওয়ার্ড কম বেশি পাইছি। স্কুলে তো ছোটবেলায় দৌড়ঝাঁপ, খেলাধুলা, গান গাওয়া, নাটক করা, কবিতা সব কিছুই করছি, অনেক অ্যাওয়ার্ডই পাইছি। বা খুব যে রিনাউন্ড অ্যাওয়ার্ড তা না, আর অ্যাওয়ার্ডে আমি কত ইয়াও না। আমার সব থেকে অ্যাওয়ার্ড একটা ছিল যে আমার একটি স্টুডেন্ট খুব দুষ্টু ছিল, ওর মা আমাকে দেখতে চেয়েছে যে তুই কার ছত্র ছায় এত ভালো হইলি। এটা আমার কাছে মনে হয় একটা বড় অ্যাওয়ার্ড। আমি ওদের বাড়িতে গেলাম 7 দিন, ওর মা আমাকে আধা ঘন্টা ধরে শুধু কাঁদলো। এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কি আছে বলেন? কত বড় একটা অ্যাকমপ্লিশমেন্ট, যে হয়তোবা সে ভাবছে যে কে ফাইনালি একটা মানে চেঞ্জ আনবে। কার ছত্র ছাই তুই এরকম হলে তাকে সে দেখবে, এবং আমার ধরে কাঁদতেছে আর কি, আধা ঘন্টা ধরে কাঁদলো, আসতেই দিবে না, 7 দিন থাকার পর আসতে দে। দিন শেষে এই ম্যাটেরিয়াল থিংসগুলোকে আমরা হয়তো বা অনেক বড় কিছু চিন্তা করি, কিন্তু এই যে আপনি একটা কিছু বললেন, এই ফিলিংটা নিশ্চয়ই ভোলার মতো না। এর পাশাপাশি আপনি যেহেতু বারবার বলছেন যে আপনি অবশ্যই অনেক, শুধু টিচার শব্দটা বললে হয়তো বা ভুল হবে, আপনি টিচার, ইনস্ট্রাক্টর, মেন্টর, গুরু, বস সব কিছুই অ্যাট দ্য সেম টাইম। টিচার বা ওভারঅল টিচিং করতে গিয়ে যেমন আমিও পার্সোনালি, আমারও মাঝে মাঝে মনে হয় আমার খুব মাথা গরম হয়ে যায়, অনেক প্রেশারাইজড ফিল করি যে ইস ও কেন এত দুষ্টামি করছে, বা সে কেন পড়ছে না, বা সে কেন কাজটা করছে না। আপনিও ওভারঅল রেগে গেলেন, আপনি কি করেন? রেগে গেলে একদম আচ্ছা মতো ধুয়ে দিই আর কি। মানে এইটা তুমি আসছো, টাকা দিছো, করতে হবে অথবা করতে হবে না, প্রচুর রেগে যাই। এবং এই বকাটাই ওরা খুব এনজয় করে, যারা এনজয় করে তারাই সাকসেস হয়। আসলে খুব ভালো এটা লাগলো যে আপনি নিজে। তবে আমি তখন আগে যখন মানে ডিফোকাস হলে, ফোকাসের মধ্যে থেকে আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন, আমি কখনোই রাখবো না, মানে যখন আমি মেন্টরশিপ করি আর কি। বাট ডিফোকাস হইলে তখন আমি রেগে যাই। অবশ্যই। আরেকটা মজার একটু প্রশ্ন একটু করব, আপনার কাছে কি মনে হয় টাইটানিক মুভিটা আমরা সবাই দেখেছি এবং জানি ওইটা একটা ট্রু স্টোরি বেসড, টাইটানিক আসলে কি জন্য ডুবেছিল? আইসবার্গ নাকি নাবিকের ভুল? টাইটানিক ডুবছে আসলে আইসবার্গের কারণে, আর বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে লেখাপড়া নষ্ট হয়েছে জাকারবার্গের কারণে। জাকারবার্গের কারণে? আইসবার্গ আর জাকারবার্গ দুইটাকে আপনি সেম বলতেছেন? তাহলে ওভারঅল মানে কিভাবে এই জিনিসটা হলো, একটু আমরা ব্রিজটা জানতে চাই। আমি ভাই এই ব্যাখ্যায় যাব না, কারণ টাইটানিক ডুবানি এখনো মিথ।
আমার কাছে মনে হয় আমি যতটুকু জেনে সাইজবার আর এই লেখাপড়া ধ্বংস হয়েছে জাকারবার্গের কারণে। ফেসবুকে বসে থেকে বলে আমার কিন্তু ফেসবুকে বসে থেকে তো তারা ভালো কিছু শিখে, যেমন হয়তো বা তারা ফেসবুকে ঢুকে এই ভিডিওটার সন্ধানও তারা পেয়ে যাবে। ছোটবেলা থেকে আপনি আমাদের সাথে ওভারঅল শেয়ার করেছেন যে আপনি লুকিয়ে লুকিয়ে মার্বেল খেলতেন, ক্যারাম খেলতেন, এরকম আরও অনেকগুলো গেমস খেলেছেন। সো এখনও যদি আপনি মাঝে মাঝে খেলতে হয় তাহলে আপনার কোন খেলাটা সবচেয়ে ভালো লাগে? দাবা খেলি, বাড়িতে গেলে বন্ধু বান্ধবের সাথে দাবা খেলি। দাবা খেলাটা আমার খুব ফেভারিট। ক্যারাম বোর্ডটাও অনেক ভালো। আর দৌড়ঝাঁপালা খেলা সব থেকে আমি বেশি পছন্দ করি আর কি। ক্রিকেট, ফুটবল, এগুলো, ব্যাডমিন্টন আর কি। বাট ক্রিকেটটাই অবশ্যই। বেশি খেলা হয় আর কি, কারণ ক্রিকেট ছাড়া তো আর বাংলাদেশে আর কোনো খেলা আছে নাকি? না, থ্যাংক ইউ সো মাচ। আপনি ওভারঅল অনেক কিছু আমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করলেন। আর লাস্টে যেহেতু আমরা ওভারঅল ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি, ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচার নিয়ে কথা বলছি, অনেক ফ্রিল্যান্সিং জগতের ব্যাপারে অনেক কিছু জিনিসই আমি শেয়ার করলাম। আমি যদি আপনাকে জাস্ট ওভারঅল প্রশ্ন করি যে আপনার কাছে কী মনে হয় একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সারের কোন 3টা গুণাবলী থাকতেই হবে, তাহলে এটা কি উত্তর দিবে? ধৈর্য প্রথমটা, দ্বিতীয়টা ধৈর্য, তৃতীয়টাও ধৈর্য। তিনটাতেই এই ধৈর্য। তিনটাতেই ধৈর্য, এই গুণটাই থাকতে হবে। সবাই স্কিলফুল ভাই, সবাই চেষ্টা করে, সবাই একা, শুধু ধৈর্যটা রাখতে পারে না। ওই যে একটু আগে বললাম না যে যাদেরকে আমি জিজ্ঞেস করছি মানে ছেড়ে দিবে ঠিক তাই আগ মুহূর্তে একটা কাজ পেয়েছে, এরপরে তার লাইফ চেঞ্জ। সো প্রথমটাও ধৈর্য, সেকেন্ডটাও ধৈর্য, থার্ডটাও ধৈর্য, একবারে পাওয়া যাবে না। ওই আঙুলের 2 ইশারায় কোনো কিছু হয় না, প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। অবশ্যই। দিন শেষে আমরা তাহলে সেইটাই কামনা করছি যে আপনারা যারা যারা রাইট নাও দেখছেন, কোনো কিছুতে অ্যাকচুয়ালি হাল ছেড়ে দেওয়া যাবে না, এবং অ্যাট দ্য সেম টাইম কোনো কিছু যে শুরু করব সেই মেন্টালিটিটা থাকতে হবে যে আই নিড টু স্টার্ট ফার্স্ট। এবং আমি যখন শুরু করেছি যদি আমি কোনো প্রগ্রেস না দেখি, যেরকমটা আমরা ওভারঅল এই এন্টায়ার 1 আওয়ারের মধ্যে আমরা দেখলাম যে যেই মোমেন্টটাই আমি হাল ছেড়ে দিব তখনই কিন্তু আমার সাকসেস হতে পারে, তখনই আমার জীবন ঘুরে যেতে পারে। যেরকমটা আমরা হয়তো বা অনেকেই জানি যে আমাদের কেএফসির যে স্টার্ট করেছে যে কেনটাকি, সে মানে একটা 50 না 60 ইয়ার্স ওল্ডে তারপরে কিন্তু সেই জিনিসটা শুরু করে এখন সে কত ফেমাস। আর এরকম আরও অনেক অনেক সাকসেস স্টোরিজ তো আছেই। সো তারা যদি পারে আমি কেন না, এবং আমি যদি হতে চাই মোস্ট ডেফিনেটলি একদিনে হওয়া সম্ভব না। এটা ধৈর্য যেভাবে করে আপনি বললেন সেটার উপরে অনেক বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি অনেক অনেক স্পেশাল আমাদেরকে টাইম দিয়েছেন, এবং মোস্ট ডেফিনেটলি আপনাকে হোস্ট করতে পেরে আমিও অনেক বেশি ধন্য মনে করছি। আপনাকে অনেক ধন্যবাদ, সব মিলিয়ে ভালো ছিল। সো ওভারঅল আজকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে, ফ্রিল্যান্সিং জগৎ নিয়ে অনেক কিছুই জানলাম। আমরা আমাদের এই এন্টায়ার এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে ভাই আমি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব যে দর্শকদের উদ্দেশ্যে বা ফিউচারে যারা এইরকম ডিজিটাল মার্কেটিং ফিল্ডে সাকসেস পেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দেখেন, 1 আউন্স স্বর্ণের জন্য কয়েক টন মাটি সরাতে হয় এবং 8 থেকে 10,000 ফিট নিচে নামতে হয়। আপনি যে স্কিলটাই করতে যান না কেন, যেটাই শিখতে যান না কেন, জীবনে যেটাই করতে যান না কেন, কতটুকু করেছেন যাতে আপনি 1 আউন্স স্বর্ণ পাবেন, শুধু এই চিন্তাটা করবেন, আর কিছু করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যাকচুয়ালি আপনি যা বললেন যে দিন শেষে আমাদের হার্ডওয়ার্ক তো মোস্ট ডেফিনেটলি লাগবেই, তার সাথে ধৈর্য এবং এই যে মোটিভেশনের যে ব্যাপারটা, শুধুমাত্র মোটিভেটেড হলেই হবে না, উই নিড ডিসিপ্লিন, এবং আমাদের সেই ক্ষমতাটা থাকতে হবে যে কোনো কিছুতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের উদ্দেশ্যেও বলে রাখবো যে আপনারা ওভারঅল যারা যারা এখানে আছেন, যদি আপনাদের অন্য কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো মন্তব্য থেকে থাকে, আপনার কাছে কি মনে হয় যে ধৈর্য আসলেই এতটুকু ইম্পর্টেন্ট, আর কি কি স্কিলস থাকা উচিত একজন ডিজিটাল মার্কেটারের বা একজন ফ্রিল্যান্সারের, মোস্ট ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এর পাশাপাশি ইন্টারঅ্যাক্টিভ আড্ডার নেক্সট এপিসোডে আপনি কাকে এইরকম স্পিকার হিসেবে দেখতে চান সেটাও কিন্তু আমরা জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে সবার সাথে পরের এপিসোডে।